হ্যালো এভরিওয়ান। এফএকিউ পেজ এটা ক্লায়েন্ট রিকোয়ার্ড করেছে আমার জন্য, এবং আমি ভিডিওতে দেখাবো যে এটা কীভাবে আপনি উইথাউট পেজ বিল্ডার একটা টেমপ্লেট ডিজাইন করে লিকুইড কোডিংয়ের মাধ্যমে এটা করবেন। সো সব রকমের ভিডিওতে আমি ভয়েস দিতে পারি না বিভিন্ন রকম কারণে, তো চেষ্টা করছি এখন এই জিনিসটা করার ক্ষেত্রে আমার লিকুইড কোডিংয়ের মানে যে সুযোগ বা সহযোগিতা সেটা লাগবে, এবং কিভাবে আমি করব সেটা দেখাবো আপনাদের। ওকে, এটা করার জন্য আমাকে পেজ ক্রিয়েট করতে হবে। আমি অলরেডি কতগুলো পেজ বানিয়েছিলাম নিজের কাজের জন্য, এবং এটা হচ্ছে এফএকিউ। সো আমি ওই রকম নামে একটা পেজ ক্রিয়েট করব যেখানে আমি বলবো যে পেজ, তারপর বলবো এফএকিউ, এবং তার আগে আমি ট্যাম্পলেট, মানে আমার একটু প্রসেস একটু ভিন্ন। আমি যতগুলো পেজ বানাই প্রথম দিকে লিখে হচ্ছে ট্যাম্পলেট, যাতে আমি বুঝতে পারি যেটা আমার। তারপর এখানে বলবো এফএকিউ, যেটা আসলে পেজের নাম হবে সেটা। তারপর আমি লিকুইড যে এক্সটেনশন সেটা আমি দিয়ে দিলাম। এবার আমি ক্রিয়েট করি। ক্রিয়েট করা মাত্র একটা ইন্টারফেস পাবো এরকম। এটাকে আমি ডিলিট করে দিই। অ্যাকচুয়ালি এখানে আমি কোনো কোড করব না, কারণ আমার এইখানটায় কিন্তু আপনি দেখবেন যে স্কিমা অর্থাৎ জ্যাসনের যে ফরম্যাটগুলো, টাইপগুলো যে কল করতে হয় সেই জিনিসগুলো কিন্তু পাওয়া যায়নি, বা সেটা আসেনি টেমপ্লেটে, এই জিনিসটা আসেনি। কিন্তু সেকশনে যদি যাই, আমি যদি এখানে এফএকিউ নিয়ে আরেকটা ফাইল তৈরি করি যেটা আমরা সেকশনে করব, যেমনটা আমি এখানে করেছি অনেকগুলো, এবং যেগুলো আমি কাস্টমাইজ করেছি সেগুলো কিন্তু এইভাবে বুলেট পয়েন্ট আকারে দেখায় দেয়। সো আমি এখানে ক্লিক করার পর এখানে বলবো পেজ, তারপর ড্যাশ দিয়ে এফএকিউ। সেম প্রসেসে আমি এটাকে আমি তো এক্সটেনশন দেয়নি ভুলবশত, আমাকে এটা এক্সটেনশন দিতে হবে। এক্সটেনশন না দিলে এক্সটেনশন নিয়ে নেয়, গুড। এবং এখানে দেখেন আপনি জ্যাসন ফরম্যাটে ডাটাগুলো কোয়েরি করার যে অপশনটা সেটা পাচ্ছেন। তবে এই ফাইলটাকে আমার এই এফএকিউ ফাইলের মধ্যে কল করতে হবে। আমার এই কোডগুলো লাগবে না, আমি পুরোটাই কাস্টমাইজ করব। অ্যান্ড এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট, তারপর পার্সেন্টেজ দিয়ে আমরা এখানে ওই যে পেজ এফএকিউ যেটা সেকশনে তৈরি করেছি, আমরা মাত্র তৈরি করলাম, কোথায় গেল এই যেটা, এই ফাইলটাকে আমরা কোয়েরি করব। তো এখানটায় আমাকে বলতে হবে সেকশন, তারপরে কোটেশন দিলাম, দেওয়ার পর আমি বলবো যে পেজ ড্যাশ এফএকিউ। যখন এটা দেওয়া হবে আপনি মাউস রাখলে দেখবেন একটা অ্যারো চিহ্ন আসছে। যদি এরকম হয় যে এই নামে একটা ফাইল অলরেডি আছে যেটা সেকশনে, সেটিকে আমি কল করছি, তাহলে কিন্তু অ্যারো চিহ্নটা দেখাবে। যদি কোথাও যদি ভুল হয় তাহলে কিন্তু এরকম অ্যারো চিহ্ন দেখাবে না, মানে সে কিন্তু রিডিরেক্ট করবে এখানে, তো সেটা কিন্তু হতো না। তো আমি এখানে জাস্ট এই ফাইলটাকে কল করলাম। এখানে যদি আপনার আরও কয়েকটা সেকশন, মানে একটা ওয়েবসাইটে কী থাকে, অনেকগুলো সেকশন থাকে, যেমন আপনার এখানে এফএকিউর, এগুলো কিন্তু এফএকিউ, এবং নিচে দেখেন আর একটা কন্ট্যাক্ট ফর্ম। তার মানে কি, আমাকে এখানে দুটো সেকশন দেখাচ্ছে। এরকমও কিন্তু আপনি সেকশনকে ডিভাইড করতে পারেন, বা আলাদা আলাদা সেকশন কয়েকটা তৈরি করতে পারেন। এফএকিউ এর মতো আরও কয়েকটা তৈরি করতে পারেন, যেগুলো আমরা এখানে কল করতে পারি একটা একটা করে। সাপোজ আমি সেকশন পেজ এফএকিউ তৈরি করছি, আমি নিচে আবার কন্ট্যাক্ট ফর্ম তৈরি করলাম, এমনটা হয়। তো এটা না করে আমরা কি করব, পেজ এফএকিউ দিলাম, এর মধ্যেই সব কিছু রাখবো। অ্যান্ড এখানটায় কিন্তু মাঝে মাঝে একটু প্রবলেম করে, সো একটু দেখে নেবেন। এই যে ঠিক আছে, আমি যদি স্পেস দিয়ে আবার সেভ করি, এখন কিন্তু ঠিক আছে। মানে ও কিন্তু লোড নিতে একটু টাইম নেয়, মাঝে মাঝে ইরো দেখায়, সো একটু ওয়েট করবেন। আচ্ছা, এবার আসেন এফএকিউতে। এফএকিউতে আমার এই জিনিসটা লাগবে, নিচের আমরা সিএসএস এখানে করছি না, আমরা যত সিএসএস করি সবগুলোই কিন্তু থিম ডট সিএসএসের ভিতরেই করছি, এর ভিতরে। তো সেদিক থেকে আমার আলাদাভাবে প্রতিটা সেকশনের ভিতরে ভিতরে আমার সিএসএস করার প্রয়োজন হয় না, বা করিও না। এবার আসেন উপরের দিকে যাই। আমরা মূলত বুটস্ট্র্যাপ দিয়ে এই ওয়েবসাইটটা কন্টিনিউ করছে বা ওয়েবসাইটটা বানাচ্ছি, এবং আপনি যা দেখতে পাচ্ছেন এরকমই কিন্তু বানাবো। আমি যদি এখানে যাই, আপনি দেখতে পাবেন যে আমি বানানোর টার্গেটই হচ্ছে এরকম একটা হিডার থাকবে, নিচে এরকম একটা মেনু থাকবে, বাট এগুলো আমি এখন করছি না, আমি জাস্ট হচ্ছে টেমপ্লেট ডিজাইনের কাজ করছি, এই জন্য হিডার ফুটার কোনো কাজ করিনি। এটা হচ্ছে অন্য একটা পেজ যেটা করা হয়েছে, বাট এটার রেকর্ডেড ভিডিও আছে যেটা আপনি দেখতে পাবেন, এই প্লে লিস্টে দেখতে পাবেন। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানটায় লাইক দিস, অর্থাৎ আমি যদি এটা দেখাই, এটার মতো করে একটা ইন্টারফেস তৈরি করবো, রাইট? যেহেতু আমরা বুটস্ট্র্যাপ ইউজ করছি, আমরা এখানে ডিপ দেই, তারপর এখানে ডিপ দিলাম, এখানে আমি একটা ক্লাস ডিফাইন করলাম। যেহেতু বুটস্ট্র্যাপ ইউজ করছি, বুটস্ট্র্যাপের এফএকিউ সিস্টেমটা আমি নিয়ে নেব। এখানে আমি কন্টেইনার অ্যাড করি, দেন এর ভিতরে আমি ডিপ দিব। ডিপ দেওয়ার পর এটার এন্ডিং করি। তারপর এখানে যেহেতু হিডার নিয়ে কাজ করতে হবে, এখানে একটা হিডার দিতে হবে। এই হিডারটা আমরা এখানে ক্লাস দিয়ে ডিফাইন করি, ক্লাস তো অবশ্যই দিব।
নাহলে আমি ডিজাইন করতে পারবো না। আমি এখানে বলবো হিডার। অ্যাকচুয়ালি হিডার নিয়ে কিন্তু ডিজাইন অলরেডি করা আছে। যদি আমি আপনাদের এখানে এক্সপেরিমেন্ট করে দেখাই, আপনি দেখবেন এখানে হিডার এবং H1 দিয়ে সুন্দরভাবে ডিজাইন করা আছে, কারণ আমি একই কোড বারবার রিপিট ইউজ করছি। তো হিডার দেওয়ার পর আমি এখানে H1 দিব। H1 দেওয়ার পরে কিন্তু আমাকে এখানে যে নামটা আছে এই নামটাকে আমি কপি করে এখানে বসিয়ে দিই, বাট এটাকে আমি ডায়নামিক করব, এতটুকুকে ডায়নামিক করতে হবে। আচ্ছা, আমরা কিন্তু পেজ ক্রিয়েট করিনি, অর্থাৎ ফাইল ক্রিয়েট করেছি, কিন্তু আমরা ওয়েবসাইটে পেজ ক্রিয়েট করিনি। তো আমরা এখানে যাই, ব্যাকে যাব, এটা হচ্ছে আমার যে থিমটা সেটা, অ্যান্ড এখানে পেজে যাব। পেজে যাওয়ার পর পেজের নাম দিব হচ্ছে FAQ। আমি এখানে বলি FAQ, দেন এখান থেকে আমি চুজ করব টেমপ্লেটটাকে, যাতে ওই ডিজাইনটা চলে আসে। এটা হয়ে গেল। এখন আমি ভিউ পেজ সোর্সে যাই, তাহলে আমরা এরকম দেখতে পাচ্ছি, দেখেন এটা কিন্তু চলে আসছে, যেটা আমরা মাত্র এখানটা দিলাম। আচ্ছা, এটাকে আমি সরায় রাখি, অ্যান্ড আমি থিমসে আবার যাই, যাওয়ার পরে কাস্টমাইজেশনে যাব, যাতে আমরা ভিউ করতে পারি যে আসলে ফরম্যাটিংটা কেমন হচ্ছে। আমি যদি এখানে দেখি, এখানে FAQটা যেটা পেজের নাম সেটা আসে, এবং দেখেন এখানে সেকশন নাম আসছে, যার ভিতরে কিছুই নাই। মূলত এই যে এখানে সেকশন নামটা আসছে, তো আমি এখানে বলতে পারি বলবো যে FAQ সেকশন, এরকম একটা নাম দিলাম। এর ভিতরে আমরা সেটিংসে যাওয়ার পর কিছু ইনপুট দেওয়ার চেষ্টা করব, যেগুলো অ্যাকচুয়ালি আমার এখানে হেডিং ট্যাগগুলোকে ডায়নামিক করবে। অর্থাৎ আমার এখানে কিন্তু অপশন ক্রিয়েট করছি, সেকশন নামের জায়গায় অপশন ক্রিয়েট করছি। এটা করার জন্য আমাদের প্রথমত যে জিনিসটা করতে হবে, আমাদের এই সেকশনের ভিতরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে ওর ফরম্যাট অনুযায়ী। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর আমি এখানে টাইপ লিখব, টাইপ, যেটা কিন্তু ডাবল কোটেশন দিয়ে দিতে হবে। আমি এখানে কোলন দিলাম, তারপর টাইপটা কি, আমি একটা টেক্সট দিব। তো টাইপ হবে টেক্সট। এগুলো কিন্তু প্রি ডিজাইন করা, বা এগুলো কিন্তু আপনি মডিফাই করতে পারবেন এত সহজে, কারণ এগুলো অলরেডি ডেভেলপ করা, মানে ওরা এগুলো করে রেখেছে। তারপর একটা কাজ করি, এটাকে কপি পেস্ট করি, নাহলে আবার বারবার ট্যাপ ক্লিক করতে হবে। এখানে আমি বলবো আইডি, আমরা একটা আইডি দিব, যেটা একটা হেডিং ট্যাগ। আমরা এখানে শুধুমাত্র হেডিং লিখতে পারি বা টাইটেল লিখতে পারি, হ্যাঁ, যা খুশি তাই লেখেন। এখানে আমরা একটা লেবেল দিব, যাতে একটা নাম আসে, এই নামটা দিব। আমি এখানে বলবো লেবেল, এবং আমি বলবো এখানে হেডিং, রাইট, এটা বলা উচিত তো, বা টাইটেল নাম, যে কোনো একটা দিলেই হবে। আমি এখানে বলবো টাইটেল নেম, এরকম কিছু একটা দিয়ে দিলাম। ওকে, ফাইন। এখান থেকে নিচের কিন্তু এটা দেওয়া যাবে না। তো আমি এই অবস্থায় যদি সেভ করি, অ্যান্ড আমি যদি এখানটায় ভিউ করি, রিলোড দিই, তাহলে দেখবেন এটা অপশনগুলো চেঞ্জ হয়ে যাবে এবং ডায়নামিক্যালি কাজ করবে, বাট আমার ডিসপ্লে হবে না, কারণ ওই কাজটা করিনি। এখানে দেখবেন টাইটেল নেম সুন্দরভাবে আসছে। অর্থাৎ এখানে কিন্তু ডায়নামিক্যালি আমার ডাটাটা দেওয়ার চেষ্টা করব। এই জিনিসটা দেওয়ার জন্য আমাদের এইখানটায় সেটিংস, এবং এটা কিন্তু একটা সেকশন, রাইট, সেকশনের ভিতরে সেটিংস, তার ভিতরে যে টাইটেল, এটাকে আমরা কল করবো, আইডিটাকে কল করবো কোথায়, এর ভিতরে। তো এখানে এটাকে ডায়নামিক করার জন্য আমি এখানে বলবো সেকেন্ড ব্র্যাকেট, এবং এর ভিতরে সেকশন, তারপর ডট সেটিংস, দেন ডট আমরা টাইটেল লিখব, অর্থাৎ আইডিটাকে কল করব। যদি আমরা এমনটা দেই, সেভ করি, আমরা এখানে যে টেক্সটটা পাচ্ছি, এখানে দেখব এটা নাই, কারণ এখানে কিন্তু এমটি, ডায়নামিক্যালি সে হ্যান্ডেল হবে, এখানে কিন্তু নাই। যদি আমি এখানে দেই, শেষে দেখাবে। আমি যদি আরও কিছু লিখি, শেষে দেখাবে। বাউ, এটা কিন্তু ডায়নামিক হয়ে গেল। এখন আমি যদি ডিফল্ট রাখতে চাই, কারণ আমার পেজে ডিফল্ট রাখতে চাই, যাতে ক্লায়েন্ট এগুলো নাড়াচাড়া করতে যেন প্রবলেম ফেস না করে, বাই ডিফল্ট থাকবে। বাকিটুকু সে এডিট করবে কিনা সেটা তার ব্যাপার। ডিফল্ট দিব, অ্যান্ড এখান থেকে এই কোডটা আমি এখানে বসায় দিই এভাবে, মানে কন্টেন্টটা। তাহলে কী হবে, আমার এখানে কিন্তু আগে থেকেই দেখাবে, রিলোড দিলে আগে থেকেই দেখাবে, কোনো চেঞ্জ হবে না, সুন্দরভাবে আসবে। তো এখানে আমরা এটা দিলাম, এবং আমাদের ওয়েবসাইটে কিন্তু এর নিচের দিকে কিছু বলেনি, এতটুকুই বলেছে। এবার আসেন FAQ নিয়ে কাজ করি। FAQ হুবহু কিন্তু এরকম বুটস্ট্র্যাপে ডিজাইন নাই, তো বুটস্ট্র্যাপে এরকম একটা ডিজাইন আনার জন্য কাজ করতে হবে। তো
তো আমি যদি গেট বুটস্ট্র্যাপে যাই, আমি এখানে গেট বুটস্ট্র্যাপে গেলাম। গেট বুটস্ট্র্যাপে যাওয়ার পর আমি এখানে অ্যাকর্ডিয়ন নামক একটা অলরেডি দেয়া আছে। এখানে আমরা মূলত এটা নিয়ে কাজ করব। এখানে অ্যাকর্ডিয়নের সমস্ত কিছু দেওয়া আছে। আমি এটাকে যদি কপি করি, কপি করার পর এর ভিতরে দিবেন কিনা বা এর বাইরে দিবেন কিনা সেই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। আমি এই হিটারের বাইরে এখানে একটা কলাম দেব। তো আমি এখানে ডিফ ক্লাস তারপরে রো দিই, দেন আমরা নিচের দিকে এটাকে ট্যাগ দিই। ওকে, এর ভিতরে আমি এখানে ডিফ দিই, ক্লাস দিই। তারপর আমি যদি একটা বড় রকমের কলাম নিতে পারি, আমি এমডি দিয়ে শুরু করে আমি এখানে 12 দিয়ে দিলাম। যদি প্রয়োজন হয় আমরা ছোট করব, বড় করব, যাতে উইডটা কম বেশি হয় দেখার সৌন্দর্যের জন্য। এখানে দেখবেন যদি এটাকে ছোট করি দেখতে ভালো লাগবে, সাইজটা যদি দিয়ে সুন্দর করে করি, ওই কারণে আমি এখানে কলাম দিয়ে রাখলাম। কলাম দিলে ফিউচারে আমি মডিফাই করতে পারবো আমার ইচ্ছে মতো। তো এরপর ভিতরে আমরা FAQ এর যে কোডটা মাত্র নিলাম সেটা আমি অ্যাড করে দিই। যদি এটা অনেক বড়, বাট এগুলো কাজ করবে কিনা বা কিভাবে কাজ করছে সেটা দেখব। তারপরে আমরা ডায়নামিক করব, এবং এটা নেওয়ার জন্য, এটা দেখার জন্য এখানেই যেতে হবে। রিলোড দিই, দেখতে পাবেন যে এটা কাজ করছে কিনা। যদিও কাজ করছে না, তাহলে আমাদের এখান থেকে এইটার সাথে কোনো জাভাস্ক্রিপ্ট দিচ্ছে কিনা বা কোনো কোয়েরি করতে হচ্ছে কিনা সেটা দেখতে হবে। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হচ্ছে আমি আমার এই ওয়েবসাইটে যখন কাজ শুরু করি তখন কিন্তু আমি থিমের মধ্যে বুটস্ট্র্যাপটা লিঙ্ক করেছিলাম। এই যে বুটস্ট্র্যাপটা লিঙ্ক করা হয়েছে, কিন্তু বুটস্ট্র্যাপের যে জাভাস্ক্রিপ্ট পার্টটা সেটা কিন্তু লিঙ্ক করিনি। তো এটা লিঙ্ক না করলে কিন্তু অ্যাকর্ডিয়ন কাজ করার কথাও না। ইন্ট্রোডাকশনে যাই, এখানে নিচের দিকে দেখবেন জাভাস্ক্রিপ্ট, পোপার এবং বুটস্ট্র্যাপ এই দুটো আছে। আমরা এই দুটোকে কপি করি, করার পর থিম লিকুইডের ভিতরে দেখবেন কোথাও না কোথাও স্ক্রিপ্টের কোড দেওয়া আছে। এখানে কিন্তু স্ক্রিপ্টের কোড থাকার কথা উপরে নিচে, বা আমি যদি এখানে সার্চ দিই এইভাবে স্ক্রিপ্ট দিয়ে, তাই দেখবেন স্ক্রিপ্টের কোড আছে। তো স্ক্রিপ্টের কোড শুধুমাত্র এখানে যে আছে এমনটা না, এই যে এখানেও কিন্তু আছে। তো আমার যে জাভাস্ক্রিপ্টের কাজটা সেটা আমি দেওয়ার জন্য এটা নিচের দিকে আমি এই দুটো লিঙ্ককে অ্যাড করি, যেটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। তো এটাকে আমি এখন সেভ করি। করার পর আমি যদি এখন রিলোড দিই, আমি এখানে ক্লিক করলাম, এবার দেখেন সুন্দরভাবে কাজ করছে। এখন আমার কাজ হচ্ছে ডিজাইন করা। ডিজাইন করার পরে আমরা এটাকে ডায়নামিক করব। ঠিক আছে, ডায়নামিক করব বলতে আমরা যখন কোনো কিছু অ্যাড করব এখানে একটা লুপ থাকবে, অ্যাড নিউ করে করে আমরা FAQটা অ্যাড করতে পারবো। ক্লায়েন্ট যেন খুব সহজেই তার FAQগুলো এডিট করতে পারে এবং ডিলিট এবং অ্যাড করতে পারে। ঠিক আছে, এটা আমরা পরে দেখব, আগে আমরা FAQ নিয়ে কাজ করি। সো এই ধরনের কাজগুলো করার জন্য আমাদের এটাকে এখন মডিফাই করব লাইক এটার মতো। তো এটা খুব কাছাকাছি নিয়ে আসি, দেখি আগে কি করছে তারা। এবং দেখেন ডানে বামে কিন্তু বর্ডার নাই, উপরে নিচে বর্ডার আছে। মূলত এটা আমাকে মাথায় রাখতে হবে। এবং আমাদের theme.css-এ যেতে হবে। এখানে আমি এই জায়গাটায় এই মিডিয়া কোয়েরির উপরের দিকে কাজটা করব, কারণ মিডিয়া কোয়েরিটা সবার জন্য সমান। এখানে আমি কমেন্টিং করি, কমেন্টিং করে আমি লাইক দিস। ওকে, এখন এখানটা আমরা কোডিং করব। কোডিং করার জন্য ইন্সপেক্ট এলিমেন্ট করি, করার পর তাদের যে ডিজাইন প্যাটার্নটা আছে সেটাকে মাথায় রেখে আমাদের কাস্টমাইজ করতে হবে। এখানে দেখবেন বর্ডার দেওয়া আছে 0, কিন্তু সামহাও বর্ডারটা পায়, রাইট? বর্ডারটা কি H1-এ পায়, H2-তে পায়, এগুলো একটু দেখে নেবেন। এখানে কিন্তু বর্ডার দেওয়া নাই, তাহলে আমাদের মনে হয় এই অ্যাকর্ডিয়ন আইটেমে আছে। এখানে দেখবেন বর্ডারটা চারপাশে দেয়া। আমরা এই বর্ডারটা যদি 0 করে দিই তাহলে একদম নাই, কিন্তু আমাদের বর্ডার দিতে হবে। বর্ডার দিতে হবে বলতে আমি এখানে বর্ডার দিব, আমি কিন্তু ওটাও রাখবো এবং আমাদের কাস্টম CSS-টাও করবো। এখানে রাখলাম, এখানে আমি এরকম মোটা করে দিলাম, পরে আমি চেঞ্জ করছি আস্তে আস্তে। আমি এটাকে বর্ডার বটম দিব, বর্ডার বটম দিয়ে এটাকে আবার দিব, অ্যান্ড এটাকে আমি 2 পিক্সেল করলাম, বা আপনি 1 পিক্সেল করেন, এখানে আপনি 1 পিক্সেল করেন, লাইক দিস। সো এটা করা হলো। এখন এই যে CSS যে করলাম এটাকে আমি কপি করি, করার পর আমার এইখানটায় অ্যাড করে দিই। এভাবে বাকি কাজগুলো করব। ভিতরের দেখেন কোডটা অনেক বড়, এখানে কিন্তু কোডটা অনেক ছোট। তো ফর এক্সাম্পল আমি যদি এটা নিয়ে ভিতরে অ্যাড করে দিতে পারতাম তাহলে বেটার হতো। আমি এখানে এক্সপেরিমেন্ট করি,
তাহলে আমরা অরিজিনাল লুকটা পেতাম। এরা কিন্তু শোগান দিয়ে করেছে, আমি কিন্তু টেমপ্লেট ডিজাইন করছি, ক্লায়েন্ট চায় না যে শোগান ইউজ করতে, এই কারণে একটু 19-20 মনে হবে আপনাদের, একটু অগোছালো মনে হবে বুঝতে। আমি এটা এখানে দিলাম, সেভ করি। আচ্ছা, এটাকে যদি আমি একদম ওই কোনায় নিয়ে যাই, ওর কাছাকাছি, এফএকিউর কাছাকাছি, তাহলে বেটার। এখানে আমি কন্টেন্টটা চেঞ্জ করি, তারপর আমরা এডিট করি, তাহলে আমরা অরিজিনাল লুকটা পাবো। এখানটায় ক্লিক করার পর H4-এ যাই, এখানে দেখবেন সাইজ, কালার, ফন্ট সাইজ সব দিয়ে দিচ্ছে। আমি ফন্ট সাইজটা নেই, বাকিটুকু আস্তে আস্তে করে ফেলবো। এখানটায় H2 থেকেই করি, অ্যাকর্ডিয়ন হিটার পেস্ট করলাম, কোনো কাজ কিন্তু করতেছে না, সে কিন্তু নড়াচড়া করতেছে না, ফন্ট সাইজ দেওয়ার পর নড়াচড়া করছে না, তার মানে ভিতরের দিকে হয়তো আলাদাভাবে ফন্ট সাইজ দেওয়া, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। তা আমি যদি এটাকে এখানে দিই, এবার দেখেন বড় হচ্ছে। তো যেটা আমারটা সেটা কিন্তু কাজ করছে মনে হচ্ছে না, কিন্তু কাজ করছে বাট এখানে মনে হচ্ছে না। এখানে আমরা ফন্ট ওয়েট দিব, কালারটা আমরা এরকম দিব না, কালারটা আমি 111 ইউজ করছি সব জায়গায়। আর ফন্ট ওয়েট দিব আমরা, ফন্ট ওয়েট 600 দিব। 600 কিন্তু অনেক মোটা হয়ে যায়, 500টা ঠিক আছে। তাহলে এই যে অ্যাকর্ডিয়ন যে ডিজাইনটা যতটুকু আমরা চেঞ্জ করেছি, এটাকে আমি কপি করে theme.css এর নিচের দিকে অ্যাড করে দিই, যতটুকু আমরা এডিট করেছি ততটুকু নিয়ে কাজ করব। এখানটায় এতটুকু ডিলিট করে দিই, প্যাডিংটা আমরা রাখবো কারণ এটা দরকার আছে আমার, লেটার স্পেসিংয়ে আমি 0 করে দিই। সো এবার সেভ করি যাতে আমারটা কাজ করে। ওকে, তো ক্লিক করলে ভিতরে কন্টেন্টগুলো এরকম দেখাচ্ছে। এখানে যদি দেখেন, ক্লিক করলে ভিতরে কন্টেন্টগুলো কেমন দেখায়, আমি ক্লিক করি, কাজ করে, হ্যাঁ এই যে আসছে। এটা কিন্তু দেখেন একটু বড় সড়ো, রাইট? এবং হোভার করলে কিন্তু এরকম একটা বর্ডার আছে, আমরা এরকম একটা ডিজাইন করে ফেলবো। সো সবার আগে আমরা ভিতরে কাজটা করি, আমি ক্লিক করি। এটা কিন্তু ফোকাস পয়েন্টে যখন থাকবে তখন ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম হবে, এই যে অ্যাক্টিভ যখন থাকবে। আর মাউস রাখলে কিন্তু দেখেন কালারটা চেঞ্জ হচ্ছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। ভিতরে কন্টেন্টটার কাজটা আমি পরে করছি। তাহলে এখানকার যে কালারটা দেওয়া আছে এটাকে আমি কপি করি, দেন আমি যদি মাউস রাখি, সাপোজ আমি এরকম রাখলাম, যদি মাউস রাখি তাহলে কিছুই হয় না। এখানে যদি যাই, আমি যদি H1 বা এই অ্যাকর্ডিয়ন আইটেমের উপরে হোভার এফেক্ট দিতে চাই, আমি এখানে ক্লিক করি, কোনো হোভার এফেক্ট কিন্তু দেয়নি। তার মানে অ্যাকর্ডিয়ন আইটেমের উপরে একটা হোভার এফেক্ট দিতে হবে। এই হোভার এফেক্টটা দিব যেহেতু, আমি এটাকে কপি করে আমরা এখানে বসাই, তারপর এখানে বলবো হোভার, তারপর সেকেন্ড ব্র্যাকেট, ব্যাকগ্রাউন্ড কালার কোডটা দিয়ে দিলাম। তো এবার যদি সেভ করে আমি স্টেপ বাই স্টেপ দেখাই যাতে আপনাদের সুবিধা হয় এবং বুঝতে যেন কষ্ট না হয়। যদি মাউস রাখি কালার কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো এখানে যদি আমি হোভার দেই, হোভার হচ্ছে কিনা সেটা দেখি, এবং আমারটা কিন্তু কাজ করার কথা, বাট বিষয়টা হচ্ছে এর ভিতরে কোথাও না কোথাও ব্যাকগ্রাউন্ড কালার দেয়া, দেখবেন কোথাও না কোথাও ব্যাকগ্রাউন্ড কালার দেয়া, যেমনটা বলছিলাম। তো হোভার দিলে এইখানে উপরেরটা না হয় বুঝলাম সেটা অ্যাক্টিভ, কিন্তু ভিতরে যেগুলো আছে অন্যান্য সেগুলোতে আসলে কি হচ্ছে। ক্লিক করেন, হোভারে ক্লিক করেন, হোভারে কিন্তু এই কালারটা আসে কিন্তু আসেনি, তার মানে ভিতরে কোথাও না কোথাও কালারটা দেয়া, যেটা হোভার দিয়ে করা। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার দেয়া, তো যেহেতু ভিতরে দিচ্ছে বাইরে কাজ না করাটাই স্বাভাবিক। তাহলে আমরা অ্যাকর্ডিয়ন বাটনেই যদি হোভার করি সেটা আরও ভালো হয়। তাহলে আমি এইখান থেকে এটাকে স্পেস দিয়ে এই ট্যাগটা বসাই দিই যাতে আমারটা কাজ করে, ব্যাকগ্রাউন্ড কালারটার জন্য আমারটা কাজ করে হোভারে। তো আমি এটাকে সেভ করি, করার পর রিলোড দিই, তারপর মাউস রাখে দেখেন কালারটা হচ্ছে। অ্যান্ড এখানে যখন আমি ক্লিক করব তখন যেন এখানে ব্লু কালার না আসে। তো আমরা উপরের দিকে আবার যাই, ব্লু কালারটাকে রিমুভ করার জন্য এখানে ক্লিক করি, এখানে যদি যাই আবার দেখতে পাবেন এখানে নিচের দিকে ব্লু কালারটা আছে। আর নর্মালি যদি আমি দেখি এখানে দেখবেন এখানে নট কলাপসড এই কথাটা বলছে, তার মানে এই অংশটুকু কপি করি, করার পর এটাকে পুরোটাই মডিফাই করব, নিচের দিকে দেন বা এখানে দেন, বলার পর আমি এখানে এই কোডটায় এখানে রিপ্লেস করে দিই। আর কালার কম্বিনেশনটা দেখেন এরকম, এখানে কিন্তু কোনো চেঞ্জ নাই, তার মানে আগের যে কালারটা সেটা আমরা রাখবো এবং আমারটার জন্য কাজ করে। এখানে শ্যাডোর কথা বলা হচ্ছে, এখানে কোথায় জানি শ্যাডো দিচ্ছে, হ্যাঁ এই শ্যাডোটা আমরা তুলে ফেলবো, শ্যাডোটা আমরা দিব না।
তো সেদিক থেকে আমরা এটাকে 0 করে দেবো, তাহলে শ্যাডো আর আসবে না। এটাকে আমরা 0 করে দিই। ও এটা শ্যাডো না, সরি, এটা তো উপরেরটা। যাবো হচ্ছে এখানে এটা মাইনাস করা, আমরা একে 0 করে দিই, আর এখানে আমরা 0% করে দিই, যাতে কোনো রকম এফেক্ট না পড়ে। তো এটাকে আমি সেভ করি, করার পর আমি আবার রিলোড দিই, তারপর এখানে ক্লিক করেন, এইভাবে আসতেছে সুন্দরভাবে। অ্যান্ড ভিতরের এই যেটা অ্যাক্টিভ থাকবে সেটার জন্য ব্যাকগ্রাউন্ড কালার এরকম হয়ে যায়, যেমনটা এখানে দেখতে পাচ্ছি। যদিও ভিতরে একটু প্যাডিং বেশি, আমরা প্যাডিংটা করে ফেলি, ইন্সপেক্টমেন্ট করি। করার পর এইখানটা দেখবেন বেশ প্যাডিং দেওয়া আছে। অ্যাকর্ডিয়ন বডিতে আমি প্যাডিংটা বাড়াই, লাইক দিস। ডানে বামে করবো কি না, ডানে বামে করার দরকার আছে কিছুটা। তো আমি এখানেও 2 পিক্সেল বা 2 আরইএম দিই, এরকম দিলাম। অ্যাকর্ডিয়ন বডি এটাকে আমি কপি করি, দেন নিচের দিকে এটাকে অ্যাড করে দিই। অ্যান্ড আমরা এটা বুঝাবো যে যখন এটা অ্যাক্টিভ থাকবে তখন এটা অ্যাকর্ডিয়ন বডির জন্য, এই যেমন এখানে শো দেয়া আছে, শো বলতে এটা ডিসপ্লে ব্লক, মানে দেখাবে যাতে, দেখায় যাতে। তো শো এই ক্লাসটা সহ আমরা এটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব। তো আমি এটাকে কপি করি, করার পর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য এখানে দেখবেন ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে হোভারে, এবং এখানে নট কলাপস ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে করা হয়েছে। আমি আলাদাভাবে করি যাতে প্রবলেম না হয়। আমি এটাকে একসাথে ক্লাসগুলোকে রাখি, যেহেতু একই ট্যাগের মধ্যে সবগুলো ক্লাস, আমি এইভাবে বলে দিলাম। মূলত এখানে শো ক্লাসটায় এইভাবে কাজ করছে। তো আমার এই কালার কম্বিনেশনটা এর মধ্যে দিয়ে দিই, দেন আমি এটাকে সেভ করি। তারপর আমরা বর্ডার দিব বাম দিকে। আগে আমরা এটা দেখে নিই এটা কাজ করছে কি না সুন্দরভাবে। দেখেন কাজ করছে। আমি যদি এখানে যাই, এখানে কিন্তু আসতেছে, এখানে যদি যাই আসতেছে, একটু ধীরে ধীরে আসে, বাট কাজ করে, কারণ ওই যে শো কথাটা ধীরে ধীরে আসে, এই জন্য এটা ধীরে ধীরে আসে। যদি এমনটা হয় যে আমরা খুব দ্রুত গতিতে এটা আউটপুটটা পেতে চাই, তাহলে এখানে আমাকে দেখতে হবে শো কথাটা আসছে। এখানে কিন্তু এমন কিছু নাই যেটার মাধ্যমে ও দ্রুত আসবে। যেমন এটার ভিতরে কিন্তু কলাপসের কথা বলা হচ্ছে, হ্যাঁ ভিতরে কিন্তু কলাপসের কথা বলা হয়, বাট বাইরে বলা হয় না। এই কারণে কিন্তু আমি যদি প্যারেন্টে কোনো একটা ক্লাস পেতাম যেটার মাধ্যমে আমি দুটোকে ডিজাইন করতে পারতাম, তাহলে হয়তো সুবিধা হতো, বাট ওই রকম অ্যাঙ্গেলে যাচ্ছে না এটা, এই কারণে কিন্তু একটু ধীরে ধীরে আসবে। আচ্ছা, আর একটা জিনিস, বাম দিকে আমরা একটা বর্ডার দিব লাইক এরকম। তো এটা আসবে হচ্ছে হোভারেও, অ্যান্ড যখন বড় হবে তখন যেন লেগে থাকে, আমি এরকমটা করতে চাই। এখন তো নাই, কিন্তু লেগে থাকবে। তো হোভার করলে একটা বর্ডার আসবে, এই বর্ডারটা আমি শ্যাডো দিয়ে দেবো। বর্ডার দিলে কি হবে, বাম দিকে একটা স্পেস নেবে, কিন্তু শ্যাডো দিলে কিন্তু কোনো স্পেস নেবে না। তো এটা করার জন্য আমার প্যারেন্ট থেকে শুরু করতে হবে, কারণ এটা কিন্তু এর মধ্যেও থাকবে, বাম দিকে এর মধ্যেও থাকবে। এই কারণে যেমনটা এখানে দেখতে পাচ্ছেন পুরোটা জুড়ে আছে, এই কারণে আমার নিতে হবে হচ্ছে এটাতে, এইটাতে। তো এটা যদি ছোট হয় তবু কিন্তু অতটুকু, আবার বড় হলো এরকম। তো এটা হোভারে প্রথমত নেই, এটা অলরেডি কিন্তু আমরা হোভারে কাজ করেছিলাম, তাই না? করিনি? আচ্ছা করিনি। তাহলে আমরা এখানে বর্ডার দেবো, রাইট? তো বর্ডার লেফট 10 পিক্সেল সলিড। বর্ডার তো দিব না, আমরা বক্স শ্যাডো দেবো যেটা বলছিলাম। তাহলে আমরা এখানে বলবো বক্স শ্যাডো 00 রেড। এটা হবে হচ্ছে বাম দিকে, তাই তো? মাইনাস দেন, তাহলে এটাকে কমায় দেন এরকম। তারপর রেডের জায়গায় আমরা কি দিব, অন্য একটা কালার দিব। কালারটা কি দিব, এখানে ক্লিক করে এই জায়গাটায় যাই, কালার কোডটা নিয়ে নেই। আচ্ছা, যেহেতু আমরা অ্যাকর্ডিয়ন আইটেমের এটা কাজ করছি, আমি আরেকটা কাজ করি। বর্ডার রেডিয়াস কিন্তু দেওয়া আছে টপ লেফট, মানে উপরের দিকে। তা আমি যদি বর্ডার রেডিয়াস চারপাশে দিতে চাই, বর্ডার রেডিয়াস চারপাশে দিব লাইক 10 পিক্সেল, তাহলে কিন্তু এরকম গোলাকার হবে এই জায়গাটায়, বাট বের হয়ে যাচ্ছে। এখানে আমরা যদি ইনসাইড দেই, কোনো কাজ করে কি না, ইনসাইডে কাজ করবে না। ইনসাইড বা ইনসেট এরকম ছিল। আচ্ছা যাই হোক, আমি এটা দিচ্ছি না, আমি এরকম রাখি, কিন্তু শ্যাডোটা বের হয়ে যাচ্ছে, তাই না? একটুখানি বের হয়ে যাচ্ছে উপরে নিচে। যদি এখানে দেখেন ওরা মনে হয় না শ্যাডো দিয়ে করছে, তো আমি শ্যাডো দিয়ে করার কথাও না, এখানে বর্ডার দিয়েই করার কথা। আমি এখানে হোভার করি, তাহলে এখানে হোভার দেখতে পাবেন। ওরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়েছে, মূলত এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ থেকে আসে।
আর এটা মনে হয় একটু ডান দিকে এরকম হতে পারে। আবার নিচের দিকে যাই, বর্ডার সলিড, এখানে বলছে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি তুলে ফেলি তাহলে কিন্তু চলে যায়। ওরা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দিয়েছে গ্রাডিয়েন্ট কালার হিসেবে। আমি যদি এটাকে কপি করি, দেওয়ার চেষ্টা করি এখানে, তাহলে হয়তো আমাদের রাউন্ডেড জিনিসটা সুন্দরভাবে আসবে। আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলাম, তারপর এটা দিয়ে দিলাম, অ্যান্ড এটাকে আমি তুলে ফেলি। এখন মাউস রাখলে আসবে? আসে না কিন্তু। তাহলে এখানে এটা যখন আসছে নিশ্চয়ই ভিতরে কিছু একটা করছে, নাহলে তো আসতো না। এখানে প্যাডিং দিয়েছে চারপাশে, তারপর এখানে বর্ডার লেফট করেছে 0, বর্ডার সলিড দিয়েছে উপরে নিচে, এই তো এতটুকু করেছে, কিন্তু এই জিনিসটা সুন্দরভাবে কাজ করছে না আমার এখানে আর কি। তো এখানে যদি মাউস রাখি আমি এখানে দেখতে পাবো যেটা আসছে। আচ্ছা, ভিতরে আমরা এইখানটায় কিন্তু আমরা কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার আছে। আর যদি ব্যাকগ্রাউন্ড কালারটা ট্রান্সপারেন্ট করি তবু কিন্তু আসে না, এই জিনিসটা কিন্তু দেখায় না, মাউস রাখলেও দেখায় না। এই যে দেখেন, মাউস রাখলে সে কিন্তু কালারটা বাইরে নিয়ে যায়, দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড কালারটা বাইরে নিয়ে যায়। এই কারণে এখানে একটা প্রবলেম দেখা দিচ্ছে। আমি তুলে ফেলি, দেখেন বর্ডারটা কিন্তু অল্প একটু এরিয়াতে এবং ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু বাইরে। এটা হয়তো ভিতরে ট্যাডিংয়ের কারণে এই প্রবলেমটা হয়েছে। হ্যাঁ, ভিতরে প্যাডিংয়ের কারণে এই প্রবলেমটা হয়েছে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। এগুলো কারণে কিন্তু একটু প্রবলেম হবে। আমি এটাকে তুলে ফেলি, এটাকে আমরা তুলে ফেলি, আমরা এইভাবে দিব না, আমরা এখানে বর্ডার দিয়ে দিব, বর্ডার রাইট দিয়ে দিব, এটা আমাদের জন্য ইজি। আমি চাচ্ছি যে এই যে দেখেন উপরের দিকে কিন্তু একটি স্পেস বের হয়ে গেছে, ওইটা আমি চাচ্ছি না, লেফট দিই। বর্ডার লেফট দিলে কিন্তু ফরম্যাট চেঞ্জ করতে হবে, এখানটায় এইভাবে দেওয়া যাবে না। আমরা এখানে বলবো 10 পিক্সেল সলিড, এরকম দিতে হবে। তো এটা আমরা এত বেশি না দিয়ে আমরা এতটুকু দেই, একটু ছোট করে রাখি। আমাদের কিন্তু সাইজটা আরও বড় করতে হবে, এতটুকু সাইজে রাখা যাবে না। এটাকে আমি কপি করি, এটা হচ্ছে বর্ডার আইটেমে দিতে হবে। তো বর্ডার আইটেম বলতে এটা, অ্যান্ড এটা কিন্তু হোভার এফেক্ট দিতে হবে। আমি এখানে কল করলাম, এখানে বললাম হোভার, লাইক দিস, দেন আমি সেভ করি। ওকে, দেন আমি রিলোড দেই, আমরা সেম জিনিসটাই পাবো। যদি আমি মাউস রাখি সরে যাচ্ছে, কারণ যখন কলাপস বা এরকম যখন ওপেন থাকবে তখন কিন্তু যে এটা একটা বর্ডার হবে সেটা কিন্তু বলা হয়নি, বুঝতে পারছি। তো যখন পুরোটাই ওপেন থাকবে তখন কিন্তু আমরা হোভার করেছি কি না, এখন দেখেন হোভারে আসছে। বাট যখন অ্যাক্টিভ থাকবে তখনও যেন এইটার মধ্যে একটা এরকম থাকে, সেইটা আমাদের বলতে হবে। দ্য প্রবলেম ইজ এই যে ভিতরের দিকে কিন্তু আমরা ভিতরের দিকে যাই, এই যে হোভার যে করব বা এটা অ্যাক্টিভ, এটা কিন্তু ভিতরের দিকে, এই যে দেখেন ভিতরে বলতেছে, যদি ওপেন করি ভিতরে দেখবেন শো বলতেছে। আবার এর ভিতরে দেখবেন এই চেঞ্জেসগুলো আসবে, এর ভিতরে কিন্তু এই চেঞ্জেসগুলো আসে। আমি যদি ছোটো করে দিই দেখেন ভিতরে আসতেছে, কিন্তু আমরা হোভার দিয়েছি এখানে। এই কারণে এটাকে দিয়ে কাজ না করে ভিতর থেকে কাজ করানো উচিত, ভিতর থেকে কাজ করাতে হবে, তাহলে জিনিসটা ভালো হবে। তো এখানে দেখবেন কলাপস, আমি যদি ক্লিক করি বলবে যে নট কলাপসড। তো আমি এটাকে কপি করি, কপি করার পর আমরা এখানে কিন্তু অলরেডি নট কলাপস নামে একটা অপশন দিয়েছে, এবং নট কলাপস যদি হয় তাহলে কি হবে সেটা বলছে। ঠিক আছে, আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালার অমুক তমুক অনেক কথা। তো এখানে বলছে যে অ্যাকর্ডিয়ন বাটন হোভার, মূলত এটাই কিন্তু এটা। তো আমি এখানে এটাকে অ্যাড করে দিই, আর এটা আমাদের লাগবে না, ইনিশিয়ালি এটা লাগবে না, আমি এটাকে সেভ করে দিই। তারপর আমি এটাকে রিলোড দিই, দেওয়ার পর আমি যদি মাউস রাখি শুধুমাত্র এতটুকু হচ্ছে, এবং হোভার করলে এটা আসে, কিন্তু যখন কলাপস থাকবে তখনও যেন এরকম অ্যাক্টিভ থাকে, মানে আমি অ্যাক্টিভ চাচ্ছি যাতে না সরে যায়। এই জিনিসটা করার জন্য এখানে যে লাভ হবে না, আমার এখানে কাজ করতে হবে। এখানের জন্য ফিক্স থাকে হাউ, এখানটায় হোভার করলে এটা আসবে, ভালো কথা, নর্মালি এরকম থাকবে। যদি নট কলাপসড হয় তখন যেন ফিক্স থাকে। তো এটা করার জন্য আমরা মাত্র যেটা করলাম বর্ডার লেফট,
এবং নট কলাপস যখন থাকবে তখন এটাও যেন আসে। এবার আমি সেভ করি, করার পর আমি এটাকে রিলোড দিই, তাহলে এটা ফিক্সড হয়ে আছে কারণ নট কলাপসড। এবং আমি যখন ক্লিক করব তখন কিন্তু কলাপসড হয়ে গেল এবং মাউস রাখেন এরকম হচ্ছে। এখানে একটা জিনিস কি, মাউস রাখলে কিন্তু নড়াচড়া করে, এটা একটা প্রবলেম। এই জিনিসটা এই জন্য কিন্তু আমি বর্ডার দিতে চাই না যে নড়াচড়া করছে। আর যদি মনে করি যে হ্যাঁ ক্লায়েন্ট চুজ করবে তাহলে এইভাবে রাখি, এটা খারাপ কিছু লাগছে না। বাট এটা একটা অ্যানিমেশন দিতে হবে, অর্থাৎ বাটনের মধ্যে ট্রানজিশন দিতে হবে, ট্রানজিশন ডিউরেশন যেন হয়, তাহলে হয়তো বর্ডারটা। আচ্ছা, আর একটা জিনিস করা যায়, আমরা বর্ডারটা ফিক্সড করেই রাখবো কিন্তু ট্রান্সপারেন্ট রাখবো, তাহলে কিন্তু নড়াচড়া করবে না। এটা একটা গুড সাইন, গুড একটা ওয়ে। আমরা এটা এই ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে রাখবো না, আমরা এখানে ট্রান্সপারেন্ট রাখি, বেটার হয়। মানে আমরা স্পেস নিয়ে রাখবো কিন্তু দেখাবো না, ট্রান্সপারেন্ট। ওকে, এবার যে আমি সেভ করি, বাই ডিফল্ট কিন্তু একটা স্পেস থাকবে কিন্তু দেখা যাবে না। ওকে, আমি রিলোড দিই। ওকে, যদি আমি ক্লিক করি এখন কিন্তু নড়াচড়া করবে না গাইস, ওর মধ্যে কিন্তু সীমাবদ্ধ, কারণ ওই যে আগেই আমি বর্ডারটা দিয়ে রাখছি, স্পেসটা নিয়ে রাখছি। ওকে, আমি যখন ক্লিক করবো তখন এরকম আসে, নিচের দিকে কিন্তু আমি বর্ডারটা এখনও দেইনি। এটা কখন আসবে, যখন আমি ক্লিক করে কলাপস করব তখন ফিক্সড হয়ে থাকবে। তাহলে ইন্সপেক্টমেন্ট করেন, করার পর মনে আছে যে আমরা এখানে শো করছিলাম, মূলত এখানেও এই জিনিসটা হবে, অর্থাৎ যখন শো করবে তখন যেন এটা আসে। এটা অলরেডি কিন্তু সিএসএস করা আছে, আমি এটাকে কপি করব, করার পর এই যে অ্যাকর্ডিয়ন বডি যেটা শো, এইখানে এটা দিয়ে দেবো, যেটা বাম দিকে। তো আমি এটাকে সেভ করি, এবার আমি রিলোড দিই। এখন একটা ঘটনা দেখবেন যেটা এখানে দেখতে পাবেন, আমি যদি এখানে নিচের দিকে ক্লিক করি দেখেন এটা কিন্তু পরে আসতেছে। হ্যাঁ, এই যে পরে যে আসে এটা হওয়ার কারণ হচ্ছে শোটার কারণে। তো পরে যাতে আসলেও যেন এরকম না কাঁপে, এই জন্য কলাপসের সাথে যে ক্লাসটা অ্যাড হয় এটা আমি উপরের দিকে রাখি, যেটা শো ক্লাস, সেটা আগে থেকেই জন্য একটা বর্ডার দিয়ে রাখে। বর্ডারটা দিয়ে রাখবে কিন্তু ট্রান্সপারেন্ট থাকবে। অর্থাৎ আমি যদি এখানটা দেখি যে বর্ডার কলাপস, এটা বাই ডিফল্ট থাকবে, কিন্তু যখন আমি ক্লিক করব তখন যেন শোটা অ্যাড হয়, তখনও যেন মানে বর্ডার ট্রান্সপারেন্ট থাকবে কিন্তু কালারটা যেন আসে। যদি আমি এইভাবে করি তাহলে কাঁপুনিটা দিবে না। যদি আমি রিলোড দিই এবার, তাহলে এইভাবে আস্তে আস্তে মাউস ক্লিক করেন, এদের কাঁপুনি কিন্তু এখনও দিচ্ছে। হ্যাঁ, এই কাঁপুনিটা বন্ধ করতে হবে। আমি এখানে যাই, অ্যাকর্ডিয়ন বডি, এখানে একটু খেয়াল করবেন, এই যে এখানে খেয়াল করবেন কলাপসটা সহ রিমুভ হয়ে যায় কিনা। কলাপস কিন্তু রিমুভ হয়নি, বাট ক্লিক করলে দেখবেন কলাপস আসে এবং কলাপসে কিন্তু বর্ডার বডি আসে। এবং এখানে কিন্তু দেখেন লেফট কিন্তু দেয়া আছে, তা আমি যদি তুলে ফেলি কলাপস কিন্তু আছে, এবং দেখেন এটা কিন্তু আছে। যদি ক্লিক করি কাঁপতেছে না, মাত্র কিন্তু কাঁপলো। এই কাঁপুনিটা যদি না হয়, এই কাঁপুনিটা হওয়ার কথা না। এখানে একটা হাইট ম্যানেজমেন্ট হচ্ছে, তো অনেক কারণে এই প্রবলেমটা হয়। আমি যদি এটাকে এইভাবে রাখি, এটা কিন্তু ডিসপ্লে নানের কারণে এই প্রবলেমটা হতে পারে, এমনটাও হয়। ডিসপ্লে নানের কারণে এ মডিফাই বা এরকম 19-20 হয়ে যাচ্ছে। আমরা কার্ড বডিতেও ডিজাইন করতে পারি, যে ওখানে কলাপসের উপরে কার্ড বডিতে ডিজাইন হবে, সেটা হয়তো একটু প্রবলেম করবে না। কলাপসের পর আমরা ডট দিয়ে কার্ড বডিকে কল করি এবং শোয়ের পর কার্ড বডিকে কল করি এর ভিতরে। আমি এটাকে সেভ করি এবার, দেন আমি রিলোড দিই। এবার আমি যদি ক্লিক করি তবুও কাঁপছে। আচ্ছা, এখানে একটু 19-20 হবে, কিছুই করার নাই, বাট এটা হঠাৎ করে আসে, শোটা কিন্তু হঠাৎ করে আসে, এই জন্য কাঁপছে। বুঝতে পারছি জিনিসটা, ঘটনা কী ঘটছে। তো এইখানে যাতে ধীরে ধীরে হয় সেটা হয়তো করা যাবে না, কারণ শোটা কিন্তু একটা ক্লাস, সে হঠাৎ করে আসে। বাট আমি একটু ট্রাই করি যে এই শোটা যখন আসবে এর আগে যেন একটা ট্রানজিশন থাকে, ট্রানজিশন অ্যানিমেশন, ধীরে ধীরে যাতে এই জিনিসটা এফেক্টটা যেন হয়। আমরা এখানে অলরেডি ট্রানজিশনের কাজ করেছিলাম, কোথায় জানি, যাই ধীরে ধীরে এফেক্টটা আসে। কোথায় ট্রানজিশন করেছিলাম না? আচ্ছা, যদি না করে থাকি আমাকে এখানে করতে হবে।
বডিতেই করতে হবে। তো আমি এখানে বলবো ট্রানজিশন অল 0.3s ইস। এই ধরনের কাজ আমি এখানে কোথায় জানি করেছিলাম, বাট আমার ঠিক মনে পড়ছে না। এটাকে আমি তুলে ফেলি, এখানে কোথাও করার কথা। আচ্ছা, আমি এটাকে সেভ করি, করার পর আমি দেখব রিলোড। এই যে এটা কিন্তু হোভার এফেক্টে কাজ করে। এবার দেখেন ধীরে ধীরে কিন্তু কাজ করতেছে, রাইট? মূলত এটা কিন্তু হয়ে গেছে। এখানে মাউস রাখে দেখেন ধীরে ধীরে কাজ করতেছে। এই তো হয়ে গেছে। ওকে, এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট কাজ করব, সেটা হচ্ছে এই যে অ্যারো চিহ্নটা আছে সেটার জন্য বাম দিকে থাকে। আপনি খেয়াল করবেন এটা কিন্তু ডান দিকে, এবং এটার কিন্তু লেগ দেখতে একটু অন্যরকম। এক্সপেরিমেন্ট করেন। আপনি এখানে যদি যান, এই আফটারে দেখবেন এই জিনিসটা দেওয়া আছে এসভিজি ফরম্যাটে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে। তো এই আফটারের এই কোডটা এখানে দেখবেন কিভাবে ডিজাইন করা আছে, মার্জিন লেফট অটো, এবং আমি যদি এটাকে বলি মার্জিন রাইট অটো, তাহলে বাম দিকে যায় কিনা? তাহলে কিন্তু বাম দিকে যায় না, মার্জিন রাইট অটো এখানে থাকে। বাট এখানে দেখবেন পজিশন করা আছে কিনা, কোনো পজিশন কিন্তু হয়নি। তার মানে এই বাটনটাকে যদি আমি পজিশন করে তাকে একটু সরাই, যেমন আমি পজিশন রিলেটিভ করলাম, তারপরে এই আফটারটাকে পজিশন করব, পজিশন অ্যাবসোলুট অ্যান্ড টপ 0 লেফট 0 লাইক দিস। তো যদিও আমরা সেন্টার পয়েন্টে আনবো একটু পর, যদি এইভাবে করে ওকে সাজায় গুছায় লিখি তাহলে হয়তো কাজে লাগবে ভালো, তাই না? আচ্ছা, এখন আমি ওটাকে সেন্টার পয়েন্টে আনার জন্য আমি এটাকে বলবো 50%, যেমনটা আমি করি। তারপর এখানে ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই অক্ষ বরাবর, ট্রান্সলেট শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর -50%, এইভাবে দিলে সে সেন্টার পয়েন্টে আসবে। ওকে, এখন এটার যদি আমরা ডান দিকে একটা স্পেস তৈরি করি, আমি যদি মাউস রাখি তাহলে বুঝতে পারবেন সে কতটা মানে এরিয়ার মধ্যে আছে, কতটুকু এরিয়ার মধ্যে আছে। আমি যদি এখানে বলি প্যাডিং 0, ডায়নামামে 0, ডায়নামামে 10 পিক্সেল, সে কিন্তু খুব একটা এফেক্টিভ না, প্যাডিংয়ে কিন্তু এফেক্টিভ না। বাট আমি যদি মার্জিন দিই, মার্জিন দিলে সরে আসতেছে। তো এই জায়গাটায় যে জিনিসটা করতে হবে, এই প্যাডিংয়ের এটা একটা প্যাডিং দিতে হবে। প্যাডিংটা দিব, একটু খুঁজে বের করি ওর প্যাডিংটা কোথায় আছে। এখানে দেখবেন প্যাডিং আছে, যেটা আমি করেছি theme.css-এ। আমরা ডায়নামামে প্যাডিংটা একটু বাড়ায় দিই, এখানে আমি 2 rem করব, বা 2.3 rem লাইক দিস। তো যদি মাউস রাখি বুঝতে পারছি। এখন এইটাকে লেফট থেকে আর একটু সরা নেই, আমি মাউস রাখি তাহলে বুঝতে পারবো যে কতটুকু ঠিকঠাকভাবে কাজ করবে। আমি এখানে 8 পিক্সেল দিলাম। এবার যদি এখানে খেয়াল করেন ওইভাবে কিন্তু আছে, এটা আরও একটু সরানো, আমরা চাইলে পরে করতে পারি এটা। এখানে যে চেঞ্জগুলো করলাম আফটার দিয়ে অ্যাকর্ডিয়ন থেকে, সেখান থেকে আমরা আবার এই অ্যারো চিহ্নটা এখানে বসায় দেব। তো আমি এটাকে কপি করি, করার পর নিচের দিকে যাই, দেন এই বাটনে যাব, যাওয়ার পর এখানে 2.3 rem দিয়েছিলাম, এটা হচ্ছে অ্যাকর্ডিয়ন বাটন। আমরা এখানে অ্যাকর্ডিয়ন বাটন খুঁজে বের করি, অ্যাকর্ডিয়ন আইটেম, অ্যাকর্ডিয়ন বাটন, অ্যাকর্ডিয়ন বাটন কোথায়? আফটারে তো গেল। অ্যাকর্ডিয়ন বাটন কাজের সময় খুঁজে পাওয়া যায় না বাটন, এই যে পাইছি। তো এখানে আমি এটাকে প্লেস করে দিই। ওকে, এখন সেভ করি। এই জায়গাটায় এসভিজিটা আমরা চেঞ্জ করে দেব, চেষ্টা করব এটা চেঞ্জ করে দেওয়ার জন্য। বাকিগুলো যেগুলো আছে সেগুলো আমরা মডিফাই করব। আবার এখানে যদি দেখেন এই জিনিসটা কিন্তু আপনি চাইলে আফটার দিয়ে বানাতে পারবেন, অর্থাৎ আমার কিন্তু কোনো এসভিজি লাগবে না, এটা ছাড়াও আপনি করতে পারবেন। কিভাবে করব সেটা আমি দেখাবো। এটা আমি বাদ দিই, তাহলে এতটুকু হলো। এরপরে বাকিটুকু কাজ আমি এখন করছি। তাহলে আমি এখানে রিলোড দিই, এখানে কিছুই দেখতে পাবেন না, আফটারে শুধু থাকবে এবং ভিতরে কিচ্ছু থাকবে না। যদিও দেখাচ্ছে, কিন্তু দেখানোর তো কথা না, দেখাচ্ছে কোত্থেকে? ও আচ্ছা, দেখাচ্ছে হচ্ছে যেটা অলরেডি অ্যাকর্ডিয়ন, মানে আমি তো আমার কাস্টম জিনিসটা নিয়ে আসছি, কিন্তু এটাকে যদি গায়েব করতে চাই তাহলে ভিতরেটা এমটি করতে হবে, ফাঁকা রাখতে হবে, কারণ এটা তো বুটস্ট্র্যাপ থেকে অলরেডি আসছে, তো আমি এটাকে ফাঁকা রাখতে হবে। যদি আমি ফাঁকা রাখি তাহলে সে পাবে না, আমারটাকে ওভাররাইট করবে, আমারটা ওভাররাইট করবে তাকে, তখন পাবে না। এবার যদি রিলোড দিই তাহলে বুঝতে পারবেন, তবুও পাচ্ছে। তো তার মানে আমারটা কাজ করছে না,
এখানে ক্লিক করার পর আমি যাই এখানে, তারপরে এর ভিতর থেকে আমি আফটারে যাব। এখানে দেখবেন এই আমারটা থিম ডট সিএসএস বলতেছে, কিন্তু বলার কথা এখানে আবার ট্রান্সফর্ম কাজ করতেছে না, এটা অন্য জায়গায় ট্রান্সফর্ম কাজ করা আছে। আমি এটাকে ইম্পর্টেন্ট করে দিই। ওকে, এই অবস্থায় যদি আমারটা এই জিনিসটাকে যদি অ্যাভয়েড করতে চাই, এরকম না দিয়ে কিছু একটা দিতে হবে। আমার এইখানটায় ডট ডট স্ল্যাশ দিয়ে রাখি, যাতে আমারটাকে প্রায়োরিটি দেয়। এখানে আমি ইম্পর্টেন্ট করে দিই। হ্যাঁ, এইভাবে দিয়ে রাখলাম। আর এটাকে আমরা ইম্পর্টেন্ট করব। রোটেট কিন্তু এখানে লাগবে। রোটেটের কাজটা আমি পরে করবো, আপাতত আমি 0 ডিগ্রি দিয়ে রেখে দিই। তো এটাকে আমি সেভ করি, তারপর আমি রিলোড দিই। এবার হয়তো ফাঁকা দেখতে পাবো। ফাঁকা আসছে। আমি এটাকে ক্লিক করি, এখানে ক্লিক করি। এটা আমরা পাচ্ছি নিচের দিকে, কিন্তু আমারটা কাজ করতেছে না। ইম্পর্টেন্ট দিতে হবে, কারণ উপরটাকে প্রায়োরিটি দিচ্ছে। এবার দেখেন এটা কিন্তু ঠিকঠাক কাজ করছে। এবার আসেন আমার এটাকে ইম্পর্টেন্ট দিয়ে বাকিটুকু সামলায় নেই। আমরা এখানে একটা অ্যারো চিহ্ন দিব, সেটার নাম হচ্ছে বর্ডার দিব হচ্ছে 20 পিক্সেল, সলিড রেড। আমাকে এখানে বর্ডারটা আবার দিতে হবে, আমি ভুল করছি। এখানে হবে 20 পিক্সেল, সলিড রেড। বর্ডারটা কিন্তু দেখতে পাবেন না। এরপর বর্ডার লেফট 20 পিক্সেল, সলিড রেড। আমার এখানে এই দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে সামহাউ, একটু প্রবলেম করছে। আমি এখানে বলবো বর্ডার রাইট 20 পিক্সেল, সলিড গ্রিন। তাহলে আমি এরকম দেখতে পাচ্ছি। আরেকটা হবে বর্ডার বটম 20 পিক্সেল, সলিড ব্লু। তাহলে দেখতে পাচ্ছেন ঘটনা কী ঘটছে। মানে আমি অ্যারো চিহ্নটা তৈরি করার জন্য এইভাবে আমি আপনাদের দেখাচ্ছি যে বর্ডার শুধু দিয়ে আপনি জিনিসটা করতে হবে। এখানে যদি আপনি উইথ হাইট নাও দেন সমস্যা নাই, আপনি যদি উইথ হাইট তুলে ফেলেন, আমি এখানে 0 করে দিই, প্রবলেম নাই, কাজ করবে। আর এখানে টপ, এগুলো তো পজিশনের জন্য। আমাদের এইখানে এটাকে আমরা ট্রান্সপারেন্ট করে দেব, আর এখানে ক্লিক করে এটাকে আমরা ট্রান্সপারেন্ট করে দেব। অ্যান্ড এটাকে একটু সোজা সাপটা করার জন্য আমি এরকম করে তাকে লম্বা করে দিই 12 পিক্সেল, তারপর এইভাবে 12 পিক্সেল লাইক দিস। আর এখানে আমরা চাইলে এইভাবে তাকে ছোট করে দিতে পারি। তো একটু যদি এখানে তাকান, মোটামুটি কিন্তু হয়ে যাচ্ছে। যদি এটাকে আমরা একটু ছোট করতে পারি, আমি এখানে 12 পিক্সেল দিলাম, 10 এইভাবে যদি দিয়ে দেই বেটার। আমি এখানে ক্লিক করার পর এই কালারটুকু নিয়ে নিই, ফাইন। কিন্তু এটা নিচের দিকে হবে, তাই না? তো নিচের দিকে যদি হয়, আমি এটাকে কপি করে এখানটা আবার বসা দিব, কিন্তু এটাকে বলবো টপ। তাহলে নিচের দিকে আসবে, কিন্তু উপরের দিকে দেখাবো না, উপরেরটা দেখাবো না। উপরের না দেখাতে চাইলে আমি এটাকে ট্রান্সপারেন্ট করে দেব। প্রবলেম হচ্ছে যখন আপনি উপরে নিচে করবেন, এই যে দেখেন উপরে চলে যায়, কারণ এটা কিন্তু এত বড়, মানে হাইট উইডথ দিয়ে এত বড়, বর্ডার দিয়ে এই কারণে সে কিন্তু উপরের দিকে দেখাচ্ছে। এই কারণে আমাদের এখানে এটাকে একটু নিচে নামাইতে হবে, এভাবে। হ্যাঁ, এভাবে একটু নিচে নামা দিতে হবে। আমি 60 পিক্সেল দিলাম, এখানেও কিন্তু আমি 60 পিক্সেল দিতে পারি। যদি একটু উপরে যাচ্ছে, আমি এটাকে 60 ফিট দিই, 65, এটাকে আমি 65 বলে দিই, যাতে অ্যালাইন হয়। ওকে, এখন এটাকে আমি কপি করি, অ্যাকর্ডিয়ন আফটার কপি করলাম। কোথায় দিব? এই জায়গাটায়। আমরা কিন্তু ইম্পর্টেন্ট দিয়ে কাজগুলো করছি। এটা করার পর সেভ করি। যখন নিচের দিকে আসে তখন কিন্তু এরকম, ওকে ফাইন। যখন আমরা অ্যারোতে ক্লিক করব না, তখন যেন উপরের দিকে থাকে। সবসময় যে নিচের দিকে থাকবে এমন না। যেমন এখানে দেখেন, ক্লিক করলে উপরের দিকে যাচ্ছে, নর্মালি নিচের দিকে। তো এই জিনিসটা ধরবো কিভাবে, এটা দেখতে হবে। রিলোড দেন, আমরা এরকম দেখতে পাচ্ছি যখন আমি নর্মালি থাকবে তখন যেন নিচের দিকে দেখায়, যখন ক্লিক করবে তখন উপরের দিকে যেন দেখায়। তো ক্লিক যখন করবে তখন তো একটা ক্লাস অ্যাড হয়, সেটা আমরা জানি। এটা মিন হয় কোথায় জানি অ্যাড হয়। আমি এখানে ক্লিক করি, আবার দেখি, এই দেখেন কলাপস। যখন নট কলাপসড হবে, মানে কলাপস থাকবে না, তখন উপরের দিকে দেখাবে।
তো এখানে নট কলাপস নামে একটা কোড কিন্তু অলরেডি লেখা হয়েছিল, আমরা ওটাকে নিয়ে আসি না লিখে, এই যে নট কলাপসড, যেহেতু আমরা নিচের দিকে করছি আমরা নিচের দিকেই এটাকে দিই। তো অ্যাকর্ডিয়ন বাটন নট কলাপসড, এরপরে কিন্তু আফটারের এফেক্টটা দিব, আফটার, তারপর এটা দিব। এবার আচ্ছা, আপনাদের জন্য আর একটা জিনিস আমি যেটা করব এখন, সেটা ছাড়াও আর একটা কাজ করা যায়, সেটা আমি বলতেছি। আমি এটাকে কপি করি। এবার কপি করার পর এখানে দেখবেন এটা কিন্তু ট্রান্সপারেন্ট করা, তো এই জিনিসটা এখানে বসাবো আর এটাকে আমি সরায় ফেলবো এই জায়গাটায় কিন্তু। আচ্ছা, এটা এরকমই থাকবে, তাহলে দেখবেন উল্টে যাবে। হ্যাঁ, এবার যদি আমি রিলোড দিই, তাহলে ক্লিক করলে দেখেন উপরের দিকে আসে, এরকম আসে। তা আমি একই জায়গায় যদি রোটেট করাই তাহলে কিন্তু আমার সব প্রবলেম সলভ। মানে এত কিছু লেখা লাগবে না। হ্যাঁ, এত কিছু লেখা লাগবে না, এটাকে আমি বাদ দিই। আমরা পজিশন করেছিলাম 50, সেটাই আমি রাখি, তাহলে আর সলিডভাবে কাজ করা যাবে, প্রবলেম হবে না। রোটেট দিয়ে আমরা করতে পারি, আমার মাথায় এটা ছিল না, এগুলো আমাদের লাগবে না। মানে একই পজিশনে থাকবে কিন্তু রোটেট দিয়ে সে রোটেটিং হবে, ঘুরে যাবে। যদি আমি এখানে এটাকে দেই আর যদি বলি 90%, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, অ্যান্ড এটা কিন্তু ট্রানজিশন হবে, মানে ধীরে ধীরে হবে, এই জন্য আমি এটাকে কপি করে এখানে বসাই দিই। এবার আমি সেভ করি। আমরা এখনও ডায়নামিক করিনি, তাহলে এইভাবে রাখলাম, ও কিন্তু এইভাবে গেছে এবং দেখেন এইভাবে হচ্ছে। মূলত আমি এটাই চাচ্ছিলাম। তো 90 ডিগ্রি না, কত ডিগ্রি হবে বলেন তো? আমি এখানে যাই, নট ইকুয়াল যেটা, সেটাতে যাব, যাওয়ার পরে আফটারে যাব। এইখানে ক্লিক করার পর আমি দিব কত বলেন তো? এই যে এরকম দেব, কত বলেন তো? 180। তো এখানে যে আমরা 180 করে দিই, তাহলে ধীরে ধীরেই সুন্দরভাবে কাজ করবে। সেভ। খুব কঠিন কিছু না, জাস্ট একটু ব্রেন স্টর্মিং করতে হবে। রিলোড দিই, এভাবে আসবে, ও ঘুরে যাচ্ছে এইভাবে, চমৎকার। ওকে, এটা হলো। এখন এর ভিতরে কন্টেন্ট যদি আমি এমনই রাখতে চাই, যদি এখানে ক্লিক করেন, কন্টেন্টগুলো কিন্তু মোটামুটি ওইরকমভাবেই আছে যেমনটা আছে। তো আমরা এটাকে এখন ডায়নামিক করব, আমাদের কাজ মোটামুটি শেষ। ডায়নামিক করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন, এফএকিউতে যদি যায় আপনারা দেখবেন এখানে কিন্তু আইডি দেওয়া আছে, লক্ষ্য করেন। প্রতিটাতে কিন্তু নতুন নতুন আইডি দেওয়া থাকবে, প্রতিটাতে নতুন নতুন আইডি দেবেন। হেডিং 1, হেডিং 1 কিন্তু 2 জায়গায় দেওয়ার কথা। কলাপস 1 যেটা আছে সেটা কিন্তু 2 জায়গায় থাকার কথা, এই যেন কলাপস 1, কলাপস 1, কলাপস 1। আচ্ছা, আমরা কিন্তু এখানে মানে ডাবল ক্লিক করলে কাজ করার কথা, দেখানোর কথা হচ্ছে না। আমি রিলোড দিই। আচ্ছা, এফএকিউতে যাই, এখানে যদি আমি ডাবল ক্লিক করি, এখানটায় ডাবল ক্লিক করলে তো আসার কথা। একটা তো অ্যাকর্ডিয়ন আইটেম বুঝলাম, এখানে ক্লিক করলে কলাপস 1-এ ক্লিক করলে এই কলাপস 1টা সিলেক্ট করার কথা, বাট ওটা হচ্ছে না। আমি এটাকে এইভাবে যদি রান করি, এটা তো সিলেক্ট করার কথা, বাট ওটা হচ্ছে না। কেন হচ্ছে না? এটা হলে কি হবে, আমি সহজে বুঝতে পারবো যে কি করা উচিত বা কোনটার সাথে কোনটা কানেকশন। আচ্ছা, যদি এরকমটা না হয় আমরা নিচে দিকে যাই, কাজটা শুরু করি, যেটা আমি করতে যাচ্ছিলাম। যেটা করবো এখন, আমাকে এখানে ব্লক ক্রিয়েট করতে হবে, যেটার মাধ্যমে আমি রিপিটেড কন্টেন্ট অ্যাড করতে পারবো। ব্লক ক্রিয়েট ছাড়া কিন্তু উপায় নাই, এটা না করে এই জিনিসটা করা যাবে না। তাহলে এই যে সেটিংস, এটার বাইরে আমি এখানে কমা দিব, দেওয়ার পর এখানে লিখবো হচ্ছে ব্লকস, তারপর আমি এখানে থার্ড ব্র্যাকেট দিব, এরকমভাবে থার্ড ব্র্যাকেট দিব যেমনটা আমরা উপরে দিয়েছি। এখানে কোলন দিতে হবে, তারপর এখানে যেমনটা আমরা উপরে কাজ করেছিলাম এক্স্যাক্টলি সেভাবেই ভিতরে আমাদের কাজগুলো করতে হবে। আমি এখানে লিখবো হচ্ছে টাইপ,
এখানটা আপনি লেখেন টাইপের জায়গায় FAQ ব্লক, FAQ লিস্ট, এরকম কিছু একটা দিয়ে দিলাম। ও টাইপ তো এমনটা হওয়ার কথা না। আচ্ছা আমি এটা দিয়ে রাখি, তারপর এখানটায় নেম দিব, নেম দিব হচ্ছে FAQ লিস্ট, FAQ লিস্ট। ওকে, এখন কমা দিয়ে নিচের দিকে আমরা সেট করব। তো এখানে দিতে হবে সেটিংস, তারপর হচ্ছে কোলন থার্ড ব্র্যাকেট। দেন আমরা উপরে যে কাজটা করেছিলাম এক্স্যাক্টলি সেম জিনিসটাই আমি এখানে পেস্ট করে দিলাম, কিন্তু এখানে আইডিটা চেঞ্জ করতে হবে। টাইপ হবে টেক্সট, আমরা এখানে বলবো FAQ টাইটেল, FAQ টাইটেল, অ্যান্ড লেবেল হবে FAQ টাইটেল। আমরা এখানে ড্যামো রাখতেছি না, এটা আমি তুলে ফেলি এমনটা। এবার আমি যদি সেভ করি, এখানে তো একটা ইরোর আসতে পারে, বলছে যে জ্যাসন ট্যাগ স্কিমা ইনভ্যালিড, এটার কথা বলতেছে। আমি যদি এটাকে এখন সেভ করি আবার, তবু কিন্তু ইনভ্যালিড বলতেছে। এখানে আমি বলবো টেক্সট ব্লক, অ্যাকচুয়ালি টেক্সট ব্লক বলা উচিত, টেক্সট ব্লক। দেন আমি এটাকে সেভ করি, এখনও কিন্তু ইরোর আসতেছে। ইরোর আসার পিছনে কারণ একটু খুঁজে বের করতে হবে। এখানে কোড টোড ভুল হতে পারে অনেক সময়। লেবেল, আইডি, টাইপ, ব্লকস, এগুলো সব ঠিকঠাক থাকার কথা। থার্ড ব্র্যাকেট দেয়নি, এটা একটা ভুল। আমরা এতটুকু কাট করে এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দেব। আমি এটাকে পেস্ট করে দিই। ওকে, এবার যদি আমি সেভ করি তাহলে সুন্দরভাবে কাজ করবে। অ্যান্ড আমি যদি রিলোড দেই, এই দেখেন চলে আসে। ওকে রিলোড দিতে হয় না, অটোমেটিক্যালি চলে আসা হয়। তাহলে আমরা কিন্তু এরকম দেখতে পাচ্ছি FAQ সেকশনে অ্যাড FAQ লিস্ট, ক্লিক করি, টাইটেল আসে। টাইটেলের সাথে আমার কি ডিসক্রিপশন আসার কথা, তো ডেসক্রিপশন দেওয়ার জন্য আমরা এটার সাথে আর একটা কমা দিয়ে টাইটেল দিব। টাইটেল তো দিব না, ডেসক্রিপশন দেব। টেক্সট এরিয়া, এখানে আমরা বলবো টেক্সট এরিয়া FAQ ডেসক্রিপশন। এবার আমি এখানে বলবো FAQ ডেসক্রিপশনস বা ডেসক্রিপশন। এবার যদি রিলোড দিই, রিলোড তো দেওয়ার দরকার নেই, ও অটোমেটিক্যালি পেয়ে যাওয়ার কথা। পাচ্ছে না, না নিজে নিজে রিলোড হয় কিন্তু সেটা হচ্ছে না। আচ্ছা দেখি এবার কি হয়। এবার এখানে ক্লিক করলে দেখবেন এই FAQ ডেসক্রিপশন FAQ আসছে। ধরে নিলাম যে আমি এখানে এই ডেসক্রিপশনটা অ্যাড করলাম, ক্লিক করি, এটাকে আমি অ্যাড করলাম। দেখাবে না যদিও, আমি জাস্ট অ্যাড করে রাখি। দেখানোর মতো কিন্তু আমরা আইডি কল করিনি, ওটার প্রসেস একটু ভিন্ন। এর ভিতর থেকে কন্টেন্টটা বের করব, আমি এটাকে কপি করি, দেন আমি এখানে কন্টেন্টটা দিয়ে দিলাম। সেম ওয়েতে আমি এখানে আবার অ্যাড করব, সেম ওয়েতে আমি আবার অ্যাড করব। কথা বুঝতে পারছেন? তো যতবার অ্যাড করবেন ততবারই কিন্তু নতুন নতুন কন্টেন্ট অ্যাড হবে, ওইভাবে কাজটা করা যেতে পারে। আমি এখানে ক্লিক করে কপিট, দেন পেস্ট, তারপর ক্লিক করে এটাকে আমরা সাপোজ ওপেন করি। তারপর এখানে দেখবেন লিস্ট আইটেমের মতো করে আছে। এই লিস্ট আইটেম এটাকে পুরোটাই এডিট কোডে যে এটা পুরোটাই কপি করে আপনি কিন্তু এর মধ্যে বসাই দিতে পারেন। ঠিক আছে, এইভাবে দেওয়া যায়। তো আমি দুটো কিন্তু অ্যাড করলাম, এটাকে আমরা ডায়নামিক্যালি দেখব এখানে। তবে এখানে একটা প্রবলেম হচ্ছে আইডি জেনারেট হয়, এই আইডিগুলোকে মানে সুন্দরভাবে এখানে উপস্থাপন করতে হবে। আইডি যদি না মেলে তখন কিন্তু প্রবলেম। তো আইডি কীভাবে বের করবেন সেটা দেখার বিষয়। ওকে, বেশ সময় জুড়ে আমি একটু ব্রেকে ছিলাম। আচ্ছা, এখানে আমরা যদি দেখি, আমরা কিন্তু এখানে অলরেডি দুটো কন্টেন্ট অ্যাড করেছিলাম এবং নিচের দিকেগুলো দেখাচ্ছে, এটা অ্যাকচুয়ালি আপনার নিচ থেকে দেখাচ্ছে, এই যেখান থেকে দেখাচ্ছে। আমি যদি রিলোড দেই
তাহলে আমরা এগুলো পাচ্ছি, ক্লিক করলে এটা আসে, ক্লিক করলে এটা আসে, ক্লিক করলে এটা আসে, কিন্তু দুটাই ওপেন হচ্ছে। এর কারণ কি? কারণ হচ্ছে লুপিং যখন হচ্ছে তখন আমরা এখানে দেখতে পাচ্ছি একটা আইডি, এই আইডিটার সাথে আবার কানেকশন আছে এই হেডিং 1, এখানে কিন্তু এটা দেওয়া আছে সেম জিনিস। তারপর এখানে দেখবেন কলাপস 1 দেওয়া আছে, যেটি অ্যাকচুয়ালি কানেক্টেড আছে আবার এর সাথে আইডি এবং টার্গেট, মানে ক্লিক করলে যেন এটা ওপেন হয় এরকম। তো আমি যখন অ্যাড নিউ করছি ফর লুপের মাধ্যমে, তখন কিন্তু একই আইডি নাম্বার বারবার অ্যাড হচ্ছে। যেমন এখানটায় যেরকম কলাপস 1 অ্যাড হয়েছে, এটা হচ্ছে একটা অ্যাকর্ডিয়ন আইটেম, আবার নিচের দিকে যদি দেখেন একই জিনিস। তো এই কারণে কি হয়, একটাতে কল করলে সে দুই জায়গায় কমান্ড করে, দুই জায়গায় টার্গেট হিসেবে ধরে এবং কাজ করে, যাতে আমরা আইডি জেনারেট করতে পারি, একেবারে ডিফাইন কোনো আইডি আলাদাভাবে। এটা করার জন্য আমাদের যারা জাভাস্ক্রিপ্ট পারেন বা পিএইচপি পারেন তারা হয়তো এটা একটুখানি হলেও বুঝবেন, বা লিকুইড কোডিংয়ের মাধ্যমে আমরা এটা করার চেষ্টা করব। এখানটায় আমরা একটা ভেরিয়েবল কল করব। আমি এখানে বলবো অ্যাসাইন। অ্যাসাইন দিয়ে আমি একটা নাম দিতে পারি, যেহেতু এফএকিউ আইডি হিসেবে কাজ করবে, আমি এখানে এফএকিউ আইডি এইভাবে দিয়ে দিলাম। তারপর ইকুয়াল দিয়ে আমরা 0 দিলাম, আমরা 0 থেকে কাউন্ট করবো। এখন আপনি 0 থেকে কাউন্ট না করে আপনি 1 2 3 4 বলতে পারেন, আপনি 1 দেন, এটা আপনার উপরে ডিপেন্ড করে। এরপর ভিতরের দিকে লুপের ভিতরে এটা কিন্তু বারবার লুপিং হবে, বারবার ইনক্রিমেন্ট হবে। এই ইনক্রিমেন্টের জন্য আমরা এখানে এটাকে বলি, তারপর এখানে অ্যাসাইন করি। অ্যাসাইন বলতে উপরে যে এফএকিউ আইডিটা দিয়েছি সেটাকে আমরা কল করব। অ্যান্ড এই এফএকিউ আইডিতে এর সাথে আমরা আর একটা কিছু অ্যাড করব, অর্থাৎ আমি এক করে করে অ্যাড করব। এই কারণে আমাকে যেটা বলতে হবে, পাইপ প্লাস কোলন দিয়ে 1, অর্থাৎ আমার এইখানটায় প্রথমে 1 যোগ হবে, যা অ্যাড হবে তার সাথে আবার 1 যোগ হবে। এটা কতবার হবে, কিভাবে হবে? যতবার আর লুপ চলবে ততবার, অর্থাৎ ইনিশিয়ালি 1 হবে, তারপরে একের সাথে যোগ হয়ে 2 হবে, এবং এই এফএকিউ আইডিতেই কিন্তু অ্যাসাইন হবে। আবার যখন 2 থেকে লুপিং হবে তখন 3 হবে, তখন আবার এর মধ্যে অ্যাসাইন হবে, বারবার এ কিন্তু আস্তে আস্তে ইনক্রিমেন্ট হতে থাকবে। এবং ইনক্রিমেন্ট হওয়ার আগে একবার যখন ইনক্রিমেন্ট হবে তখন সাথে সাথে এই জায়গাগুলোতে সে অ্যাড হয়ে যাবে, কারণ লুপিং যখন হবে তখন কিন্তু একটা নাম্বার জেনারেট হবে, যে নাম্বারটা সব জায়গায় বসে যাবে। এবং এখন আমি এইটাকে এর মধ্যে বসা দেবো, আপনি চাইলে ওটাকে অন্য নামে দিতে পারেন, বাট আমি সেম নাম ইউজ করছি যাতে কোনো কনফিউশন না থাকে। আমি এটাকে স্পেস দিই, এইভাবে আমি অ্যাড করবো এফএকিউ আইডি। এখন আমি যদি এটাকে কপি করে এইখানটা বসায় দিই, তারপর কলাপস 1 এখানেও বসায় দিব, তারপর এখানে যদি 1 বা অন্য কোনো নাম্বারিং কিছু থাকে সেটা আমরা ইউজ করব। আমি এখানে বসাবো, এখন এখানে একটু ভুল করেছি, আমার এখানে দিতে হবে শুধুমাত্র 1 নিয়ে কাজ করতে হবে। তারপর এখানে কিছু নাই, এখানে হবে 1, এখানে 1 জায়গায় আমি এটা রিপ্লেস করছি ঠিকই, কিন্তু এখানে নাম্বার অ্যাড হবে। আর এখানে কিন্তু অ্যাকর্ডিং এক্সাম্পল নামে একটা কথা বলা হচ্ছে, এটা হচ্ছে গ্রুপ আইডি। তো গ্রুপ আইডি আপনি চাইলে শুধুমাত্র এফএকিউ বক্স বা যে কোনো কিছুই বলতে পারেন। তখন কী হবে, এই গ্রুপের সাথে ওর কোনো সম্পর্ক থাকবে না, কারণ এই গ্রুপের নাম হচ্ছে এটা। তো আমি এটা আলাদাভাবে দিয়ে দিলাম। এবার আমি সেভ করি। এখানে খেয়াল করবেন আমরা কিন্তু দুটো এফএকিউ অ্যাড করেছি, সেই দিক থেকে কিন্তু আমার এখানে দুটো এফএকিউ দেখাবে ডায়নামিক্যালি। তো আমি যদি ক্লিক করি এবার, তাহলে দেখেন কাজ করছে। আবার যদি নিচের দিকে ক্লিক করি, এখানে কিন্তু কাজ করবে, ঠিক আছে? এবং ক্লিক করলে এইভাবে কাজ করছে সুন্দরভাবে। তো আমি এইভাবে জেনারেট করতে পারি। এখন এখানে ক্লিক করলে, আবার এখানে যদি ক্লিক করি, ও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু গ্রুপিংটা সুন্দরভাবে কাজ করছে, বাট উপরের দিকে কাজ করছে না। ওকে, এখানে প্রবলেমটা যেটা, সেটা হচ্ছে আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু দুটাই ওপেন হচ্ছে, মানে দুটার যে কানেকশনটা সেটা নাই বললেই চলে। এখানে বাই ডিফল্ট কিন্তু একটা নাম ছিল, সেটা হচ্ছে অ্যাকর্ডিয়ন এক্সাম্পল। এই ওয়ার্ডটা মূলত তারা আগে থেকেই এই আইডির মাধ্যমে তারা একটা ক্রিয়েট করে রাখছে, মানে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ক্রিয়েট করে রাখছে বুটস্ট্র্যাপ। এই কারণে এটা যদি আপনি চেঞ্জ করেন তাহলে হয়তো একটু ওই গ্রুপিং যে জিনিসটা সেটা নষ্ট হয়ে যাবে। আর আমি যদি এখন এটাকে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটাকে আমি কমেন্ট করে দিই, এটা বন্ধ করে দিই। এবার আমি সেভ করি, তারপর আবার রিলোড দিই। এবার দেখেন ক্লিক করলে এটা হচ্ছে, ক্লিক করলে দেখেন ওরটা আবার বন্ধ হয়ে যাচ্ছে, মানে ক্লোজ হয়ে যায়। আবার ক্লিক করলে এরকম হচ্ছে, কিন্তু এটা আবার চলে যায়। হ্যাঁ, এটা কিন্তু বাই ডিফল্ট থাকার কথা, তো থাকতেছে না। এই যে এখন আবার থাকতেছে, একটু প্রবলেম আছে আর কি, এখানে প্রবলেম হচ্ছে একটুখানি।
আচ্ছা, এখানে এত কিছু যে করলাম, আমরা নিচের দিকে কিন্তু স্পেস দেইনি বা এটা কোনো স্পেস দেইনি। আমরা কিন্তু ডাটা আরও অ্যাড করব, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ডাটা আছে। আর নিচের দিকে কিন্তু আলাদা একটা ফর্ম আছে, এই ফর্মের কাজটাও করব। আর এখন আমরা এখানে রো দিয়েছিলাম, অ্যাকর্ডিয়ন দিয়েছিলাম, একটা ক্লাস ডিফাইন করেছি, তারপর অ্যাকর্ডিয়ন এক্সাম্পল। এই যে দেখেন, মূলত এইখানে যে গ্রুপিং হচ্ছে এইটা সেম দিতে হবে, যেমনটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম। তো এইটা আমি লক্ষ্য করি, আমি খুঁজছিলাম যে আইডি এখানে হ্যাশট্যাগ দেওয়া হয়েছে, কিন্তু কোত্থেকে দেওয়া হয়েছে। আমি এখানে বলবো FAQ বক্স, এবার মনে হয় না প্রবলেম করবে, মানে আমি যদি চেঞ্জও করি প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, এখানে যে অ্যাকর্ডিয়ন ক্লাসটা দেওয়া আছে এটা আমি আমার মতো করে দিয়েছিলাম, এটাকে সেভ করি। আর থিম.css-এ আমরা কিছু কাস্টম CSS করেছিলাম, মনে আছে? তো এইখানটায় আমরা এটাকে কল করি অ্যান্ড উপর নিচে আমরা প্যাডিং করব, যাতে একটা স্পেস পায়, দেখতে সুন্দর লাগে। আমি এখানে প্যাডিং করে দিই, তারপর এখানে 50 পিক্সেল, ডানে বামে 0 সেমিকোলন। এবার আমি সেভ করি, তারপর ওপেন করি। এই কাজটুকু শেষ হলে আমরা এখন ডাটা ইনপুট দেওয়া শুরু করব। তো উপরে দিকে কিন্তু গ্যাপ, নিচে দিকে কিন্তু গ্যাপ থাকবে, তাহলে খুব সুন্দরভাবে কাজ করছে, এখন কোনো সমস্যা নেই। এবার আমরা ডাটা ইনপুট দেবো, রাইট? এখানে ক্লিক করেন, করার পর পরবর্তী যে ডাটাটা সেটা আমরা ইনপুট দেবো। অর্থাৎ এখানে ক্লিক করার পর এই ডাটাটাকে কপি করি, বাট এখানে এইভাবে কপি করা যাবে না, এখানে ক্লিক করতে হবে। আর যেহেতু দ্বিতীয়টা, আমরা এখানে ক্লিক করব, দেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটাকে কপি করি, দেন আমি এখানে পেস্ট করি, তারপর ক্লিক করার পর আমি এখানে যাই, এর ভিতরে এটাকে কপি করি, দেন এখানে ক্লিক করি, নিচের দিকে এটা পাবো, আবার ব্যাক করি, আবার এখানে যাই। এভাবে আমাকে অ্যাড করতে হবে প্রত্যেকটাই। আমি এই কয়েকটা ডাটা অ্যাড করেছি, এবং আমি যদি এটা রিলোড দিই তাহলে আমরা ডাটাগুলো দেখতে পাবো সুন্দরভাবে, এবং প্রত্যেকটা সুন্দরভাবে কাজ করবে এবং আইডি জেনারেট হচ্ছে। না হলে কিন্তু এরকম সিঙ্গেললি কাজ করতো না। বা এই যে দেখেন 3 নাম্বার আসছে, এরপরে দেখবেন যদি এখানে যাই, এর ভিতরে যদি যাই, এটা দেখবেন 5 নাম্বার। আচ্ছা, এখানে কিন্তু কমেন্ট করা আছে কিছু ডাটা, FAQ-তে যদি যাই কমেন্ট করে রেখেছি, এগুলো আমরা ডিলিট করে দেবো, এগুলো দরকারই নেই আর। ওকে, এবার আমরা নতুন একটা সেকশন বানাবো। এই সেকশনে আমরা অলরেডি আমি কন্ট্যাক্ট ফর্মে কাজ করেছি কয়েকটা। এখানে দেখবেন কন্ট্যাক্ট আস নামে একটা কন্টেন্ট আছে, এবং আমি এখানে অ্যাসাইন এই যে ফ্রম আইডি বা বক্স শ্যাডো বা কোল MD6 এখান থেকে শুরু করে পুরো জিনিসটাকে কপি করব। এখান থেকে শুরু করে পুরো জিনিসটা কপি করব। এখানে কিন্তু কোনো অপশন ক্রিয়েট করব না, অর্থাৎ আমরা জ্যাসন ফরম্যাটে এখানে যে স্কিমার মাধ্যমে যে অপশন ক্রিয়েট করবো এটা করব না, এটা ফিক্স থাকবে। কোথায় ফিক্স থাকবে? এই যে এরকম একটা ফর্ম থাকবে, সেখানে ফিক্স থাকবে। এটা কাস্টমাইজ করার কোনো ওয়ে আমরা তৈরি করছি না, কারণ কন্টেন্টগুলো কিন্তু অ্যাড করতে হয় এই FAQ-এর, কিন্তু এগুলোও কিন্তু ফিক্স থাকবে। তো আমরা এখানে কোল MD12 দেখতে পাচ্ছি, এর নিচে আমরা একটু উপরে স্পেস করে দিই যাতে আমি ট্যাগগুলো বুঝতে পারি। আমি এটা দিয়ে দিলাম, যদি এত কিছু রাখবে না। আমি এটাকে সেভ করি, সেভ করার পর আমরা আগে ভিউ করব, দেখবো আমরা আউটপুটটা। আমরা কিন্তু ফর্মটা এরকম পাচ্ছি। তো এখানে ইনপুট লাগবে হচ্ছে মাত্র 2টা, এত কিছু লাগবে না। ইমেল অ্যাড্রেস, হোয়াটস ইয়োর কোশ্চেন, এর মানে হচ্ছে এটা কিন্তু টেক্সট এরিয়া থাকবে, আর বাটন থাকবে, যদি এখানে বাটন দেওয়া হয়নি। আমি জানি না, এটা ক্লায়েন্ট কিন্তু আমাকে এটা করতে বলেছে, কেউ করেছে অর্ধেক কাজ, অর্ধেক করেনি, এই কারণে কিন্তু করা হচ্ছে। তো এখানে কিন্তু ইমেল অ্যাড্রেস আছে, ইমেল অ্যাড্রেসের দরকার, এবং উপরে এই পার্টগুলো কিন্তু আমার দরকার নাই। তো এখানে কিন্তু 12 দিয়ে করা হয়েছে। এখানে কিন্তু উপরে কিন্তু কোড 6 দেওয়া আছে, মূলত এটা কিন্তু 12 হবে। আর নিচেরগুলো ডিলিট করে দেবে, এখান থেকে এটা ডিলিট এবং এটা ডিলিট, আর এখান থেকে এটা ডিলিট, এটা ডিলিট, দরকার নাই। এবার আমি সেভ করি, তারপর আমি রিলোড দিই। এটা কিন্তু বড়সড় হলো এবং দেখতে চমৎকার লাগতেছে। তো আমি যদি এখানে যাই এক্স্যাক্টলি ওইটার মতো, বাট এখন আমি কন্টেন্টগুলো চেঞ্জ করব। হোয়াটস ইয়োর কোশ্চেন, তো এটা আমরা দিব হচ্ছে অ্যাট ইয়োর ইনফরমেশন, এখানে আমি দিব হচ্ছে হোয়াট ইয়োর কোশ্চেন, এখানে আমি দিব হচ্ছে হোয়াট ইয়োর কোশ্চেন, সেম জিনিসটা। টেক্সট এরিয়া, এখানে মেসেজ, এটা এইভাবে থাকবে। এখানে কন্ট্যাক্ট হিসেবে থাকবে এখানে জিমেইল, ইমেইল, উপরে ইমেল অ্যাড্রেস, যেমনটা এখানে বলা হচ্ছে আমি এক্স্যাক্টলি সেমভাবে রাখবো। এখানে বলা হচ্ছে যে সাবমিট, এখানে কিন্তু কিছুই বলেনি। তো এখানে বলছে যে ডোন্ট সি ইয়োর কোশ্চেন, ফিল ইন দ্য ফর্ম বিলো। এই কন্টেন্টটুকু কপি করি এবং আমরা এই যে শ্যাডোটা আছে এর মাঝখানে এখানে দিয়ে দেবো। তো এটা দিব হচ্ছে কোথায়? বক্স শ্যাডোর নিচে। এখানে দেখবেন ফ্রম হেডিং নামে একটা অপশন দেওয়া আছে, যেটা ডাইনামিক্যালি কাজ করবে। এটা অলরেডি কিন্তু ফ্রম হেডিংয়ের কোয়েরি কিন্তু এখানে দেওয়া থাকার কথা। যদি না থাকে
তাহলে আমরা এটা রিমুভ করে দিই, এর দরকার নাই। কিন্তু আমি যদি এটা এখানে দিই, সাপোজ দিয়ে রাখলাম, আমি যদি এখানে রিলোড দিই, অনেক বড় করে আসবে। যদি চাই আমি এত বড় রাখতে পারি, আর যদি চাই আমি সাইজ ছোটো করতে পারি, তবে বড় করে রাখলে কিন্তু খারাপ লাগছে না। আমি এইখানটায় একই জায়গায় রাখবো, তো আমি এটাকে ব্রেক করে দিই। আর এটা কিন্তু ডায়নামিক্যালি করতে পারেন। ডায়নামিক্যালি করতে গেলে আমরা যে কিছুক্ষণ আগে যে ফরম্যাটটা দেখছি, তার মানে হচ্ছে ফ্রম হেডিং নামে একটা আইডি কল করতে হবে। কোথায় কল করতে হবে? এর নিচে সেটিংসের মধ্যে কল করতে হবে। আমি এটা কমা দিলাম, অথবা আমি এটাকে কমা দিয়ে এটাকে রিপিট করি, এটাকে আমরা ডিলিট করে দিই। উপরের দিকে আমার এটা লাগবে, এই ফ্রম হেডিংটা লাগবে, এটা আইডি। যেহেতু এটা একটা টেক্সট, আমরা এখানে আইডি হিসেবে এটাকে কল করি। যেহেতু টেক্সট, আমরা এখানে টেক্সট বলতে পারি বা টেক্সট এরিয়া বলতে পারি। যেহেতু ব্রেক হবে, আমি টেক্সট এরিয়া বললাম যাতে লম্বা কন্টেন্ট লেখা যায়। এখানে বলবো ফ্রম হেডিং, আমি এখানে বলবো ফ্রম হেডিং, আর নিচে ডিফল্ট একটা কন্টেন্ট দিতে হবে। তো ডিফল্ট কন্টেন্ট মানেই হচ্ছে এটা। আমি এটাকে কপি করার পর এখানটা বসিয়ে দিই, কিন্তু একটু 19-20 হয়ে যাবে। আমি এটাকে ব্রেক দিলাম এবং একই লাইনে রাখবো, কোনো ইন্টার দেওয়া যাবে না। ইন্টার দিলে কিন্তু সে নিতে পারে না। এবার আমি সেভ করি, ডান। এখন আমি যদি রিলোড দিই, তাকে কিন্তু আমরা এইভাবেই দেখতে পাবো, কিন্তু এটা ডায়নামিক হবে। আমি যদি এখানে যাই, এখানে আসেনি এখনও, আমি এটাকে রিলোড দিই, ওকে। এখন আমি যদি চাই, এখান থেকে কিন্তু এডিট করতে পারি আমার ইচ্ছে মতো, ডান। সো এই মানে পার্টটুকু আমাদের শেষ। আবার নিচে দেখেন কিছু কন্টেন্ট দিয়েছে। এমন আমি যদি মনে করি যে এই কন্টেন্টটুকু আমরা শ্যাডোর মধ্যে রাখবো, তুলনামূলক কিন্তু আমার এটা থেকে বেটার ডিজাইন আমি করার চেষ্টা করেছি। আই হোপ যে ক্লায়েন্ট খুশি হবে। এখন যদি কলামটা, এখানে যে কলামটা দেখতে পাচ্ছেন একটু বড়, রাইট? তো যদি আপনি ছোটো করতে চান, আপনার এইখানটা এটাকে আপনি 8 করে দেন। যখন আপনি 8 করবেন, এখানে আপনাকে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার বলতে হবে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যান্ড এটাকে সেভ করি। তারপর আমি রিলোড দিই, সেন্টার পয়েন্টে কিন্তু এইভাবে আসবে। যদি চান এভাবে দিতে পারি। নিচের দিকে আমরা কিছু কন্টেন্ট দিব, যেটা আমি ডায়নামিক করছি না, এই জিনিসটা। এটাকে আমি কপি করার পর এই ফর্মের ঠিক নিচে এবং বক্স শ্যাডোর ঠিক উপরে, বক্স শ্যাডোর ভিতরে, এই ফর্মের বাইরে, এখানটায় আমি পি ট্যাগ দিয়েই কন্টেন্টটা দিই। আমি এখানে এটা দিয়ে দিলাম, পি ট্যাগ দিয়ে ক্লোজ করে দিলাম। একটু খেয়াল করবেন, এখানে কিন্তু এই জিনিসটা কিন্তু লিঙ্ক করা আছে। তো আমি এক কাজ করতে পারি, এক্সপেরিমেন্ট করেই কন্টেন্ট যদি নিতে পারি বেটার। অর্থাৎ এই পি ট্যাগের ভিতরে আমি এটাকে পুরোটাই কপি করার পর, যেহেতু পি ট্যাগ সহ কপি করছে, আমি এটাকে একবারে দিয়ে দিই। একটু লম্বাটা হচ্ছে, কিন্তু আমি চাইলে ইন্টার দিয়ে নিচে আনতে পারি, যাতে বুঝতে সুবিধা হয়। টেক্সট অ্যালাইন সেন্টার মেইল টু সুন্দরভাবে চলে আসছে। এবার আমি যদি সেভ করি, তাহলে এটা এই ফর্মের নিচে দেখাবে সুন্দরভাবে, যদিও কালারটা আসেনি। পি ট্যাগের ভিতরে অ্যাঙ্কর ট্যাগ থাকলে সেটা কালার চেঞ্জ হবে, এমনটা কিছু বলে আমরা সিএসএস করি। তো এখানে দেখবেন ইউএল নামে একটা অপশন আছে। ইউএলের মধ্যে আমরা একটা কালার মেনশন করার চেষ্টা করেছিলাম, এই যেটা। তো এখানে আমি যদি বলি পি এর ভিতরে যদি অ্যাঙ্কর ট্যাগ থাকে, তাহলে কালারটা চেঞ্জ হবে, ফন্ট ওয়েটটা 500 হবে। আমি যদি রিলোড দিই, দেখবেন ওর কালারটা চেঞ্জ, সুন্দরভাবে ফুটে উঠছে। আচ্ছা, ডান। এই পেজ কাজ শেষ। এখন আমরা যদি আরও কন্টেন্ট অ্যাড করি, তাহলে ডায়নামিক্যালি আমার কন্টেন্টগুলো অ্যাড হতে হতেই এটা কিন্তু আরও লম্বা হবে, সুন্দরভাবে দেখাবে। থ্যাংক ইউ সো মাচ।